সবুজ স্যার, সাম্প্রতিক যে ক্লাস, এবার এবছর যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে পরীক্ষা গেল, ম্যাক্সিমাম সব সবাই চিন্তা করছে সাম্প্রতিক থেকে তো প্রশ্ন আসে মাত্র একটা দুইটা, কিন্তু রিসেন্টলি যে জব পরীক্ষাগুলো যাইতেছে, আমি জবের পরীক্ষাও যদি একটু গবেষণা করে বলি, বিগত যে 10 থেকে 20তম গ্রেডের পরীক্ষাগুলো যাচ্ছে, সাম্প্রতিক থেকে মিনিমাম 5 থেকে 6টা করে প্রশ্ন থাকে। সাম্প্রতিক খুব বেশি আসতেছে। সাম্প্রতিক বেশি আগের আর আসতেছে, গতানুগতিক কোশ্চেন নাই। গতানুগতিক প্রশ্ন নাই। ও, আমার মনে হয় লাইভটা শুরু হয়ে গেছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি অনেক বেশি ভালো আছি। আজকে বেসিক্যালি আপনাদের উপকারের স্বার্থে যারা প্রাইমারি স্টুডেন্ট আছেন বা যারা সামনে নিবন্ধন পরীক্ষা দিবেন বা 10 থেকে 20তম গ্রেড পরীক্ষা দিবেন অথবা যারা 50তম বিসিএস পরীক্ষা দিবেন, সবার উপকারের স্বার্থে বিশেষ করে অনেকে প্রাইমারিতে যারা প্রাইমারি কোর্সে যারা আছেন, অনেকে মনে করতে পারেন যে এই ক্লাসটা কেন আমি করব, এটা তো আমার দরকার নেই। কে বলেছে? প্রাইমারিতে এমন আছে, আপনার এই সাম্প্রতিক ক্লাসটা থেকে আমরা দিয়ে রেখেছি মিনিমাম 1 মার্ক 2 মার্ক, এমন আছে আপনি এই এক ক্লাস থেকে 5 মার্কও কমন পেতে পারেন। অর্থাৎ আজকে আমাদের শ্রদ্ধেয় প্রিয় স্যার, আপনাদের সবার প্রিয় স্যার সবুজ স্যার এমন ভাবে সাম্প্রতিক গুলোকে সাজিয়েছেন যাতে করে এক ক্লাসের মধ্যে পুরো সাম্প্রতিককে তুলে আনা যায়, এবং আমরা পরীক্ষার হলে যাতে চাক্ষুষ প্রমাণ দেখি যে না, এই প্রশ্নগুলো আমাদেরকে সবুজ স্যার পড়িয়েছেন এবং আমরা পরীক্ষার হলে কমন পেয়েছি। আমার কলিজার ভাই কলিজার বোনেরা, আজকের সেশনটা এতটাই অ্যামেজিং এবং আজকের সেশনটা এতটা গুরুত্বপূর্ণ আপনাদের জন্য যেটা কল্পনা করার বাইরে। প্রত্যেকটা স্টুডেন্টের জন্য আনলিমিটেড গুরুত্বপূর্ণ, আনবিলিভেবল গুরুত্বপূর্ণ। কেন? কারণ আজকের এই সেশনটা আমাদের সবার জন্য, সবার ভালোর জন্য, সবার পরীক্ষায় বেস্ট একটা মার্ক অর্জনের জন্য বোনাস ক্লাস হিসেবে আমরা এই ক্লাসটার আয়োজন করেছি। অর্থাৎ যারা প্রাইমারি পরীক্ষা দিবেন, আপনাদের সাম্প্রতিকের জন্য আলাদা করে আমাদের ক্লাস নেওয়ার মতো কোনো অবস্থা নেই বা ব্যবস্থাও নেই। এই জায়গা থেকে কিন্তু আমরা এই ক্লাসটা ওয়ান কাইন্ডস অফ আজকে আয়োজন করেছি। আমার কলিজার ভাই কলিজার বোনেরা, যারা প্রাইমারি পরীক্ষা দিব কেউ মিস করবো না। আমরা জাস্ট 6:30 পর্যন্ত নাগাতার এই সাম্প্রতিক ক্লাসটা করব, কারণ 6:30টার দিকে আপনাদের ম্যারাথন ক্লাস শুরু হতে পারে। কোনো সমস্যা নেই, কিন্তু আমাদের এর আগে পুরো ক্লাসটাকে এনজয় করতে হবে। আমি বেশি সময় নিব না, আমি জাস্ট এতটুকু বলবো যে আজকের সেশনটাকে সবাই শেয়ার করতে হবে, কারণ আজকের এই সেশনটা যারা শেয়ার করবেন, সর্বোচ্চ শেয়ারকারী 2 জন নাসির স্যারের ক্যারিয়ার প্লাস বই আপডেট যে বইটা আমাদের আসতেছে, এই বই কিন্তু আমরা আপনাদেরকে গিফট হিসেবে প্রদান করবো। এবং শুধু তাই না, একজন প্রাইমারির লেকচার শিট গিফট পাবেন। অর্থাৎ সর্বমোট 3 জনকে কিন্তু আজকে আমরা আমাদের এই সেশন থেকে গিফট প্রাইজ মানি হিসেবে আপনাদেরকে আমরা কি বলবো, গিফট দিব। সো এই গিফটটা পেতে গেলে অবশ্যই আপনাদেরকে প্রচুর পরিমাণে শেয়ার করতে হবে, মেনশন করতে হবে। সো আমার কলিজার ভাই কলিজার বোনেরা, আমি নিজেও শেয়ার করতেছি, আপনারা সবাই বন্ধু বান্ধব শুভাকাঙ্ক্ষী সবাইকে একটু শেয়ার করে দেন, সবাইকে 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 শেয়ার করে দেন। আর যারা প্রাইমারি স্টুডেন্ট আছেন, অনেকে ভাবতেছেন এই ক্লাসটা করে আমি কি করব, সাবধান সাবধান সাবধান, প্রত্যেকের জন্য এই ক্লাসটা দরকার। আমরা বেসিক্যালি আপনাদের ভালোর জন্য, বা আপনারা প্রাইমারিতে সাম্প্রতিক থেকে যদি 5টা প্রশ্ন আসে, আপনি যেন প্রশ্নের উত্তর দিতে পারেন, এই জন্যই আজকের এই ক্লাসটার আয়োজন করা। বেসিক্যালি আমাদের পেইড ব্যাচের স্টুডেন্টকে টার্গেট করেই আয়োজন করা, যদিও আমরা উন্মুক্ত করেছি যে সবার জন্য, উন্মুক্ত করেছি এই জন্য যে সবাই মিলে ক্লাসটাকে এনজয় করি আমরা। সো যারা আমরা প্রাইমারি পরীক্ষার্থী আছি, শুধু ম্যারাথনের ক্লাসের অপেক্ষায় থাকলে হবে না, এই ক্লাসটা আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, অনেক বেশি অনেক বেশি অনেক বেশি গুরুত্বপূর্ণ আমার কলিজার ভাই কলিজার বোনেরা। সো আমি আর সময় নিতে চাচ্ছি না, আমি দেখতে পাচ্ছি অনেক স্টুডেন্ট অলরেডি আমাদের যুক্ত হয়ে গেছেন, কিন্তু অনেকে ভাবতেছেন যে ক্লাসটা করে কি করবো। আমি আবারও বলতেছি, আজকের ক্লাসটা কিন্তু আমাদের সবার জন্য আনলিমিটেড গুরুত্বপূর্ণ। আজকের এই ক্লাসটা থেকে প্রাইমারিতে আপনি চোখটা বন্ধ করে মিনিমাম 2 মার্ক, ম্যাক্সিমাম 5 মার্কও কমন পেতে পারেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাম্প্রতিকের প্রশ্ন এসেছে, মানে কি বলবো, 5 থেকে 6টা ম্যাক্সিমাম সাম্প্রতিক থেকে প্রশ্ন দিচ্ছে। হ্যাঁ, তা অনেকে যারা আন্তর্জাতিক বাংলাদেশ এই জিনিসগুলো পড়েছে, এগুলোর থেকে দেখা গেছে যে শেষমেশ গিয়ে সাম্প্রতিক থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসছে। তাই এবার প্রাইমারিতে যে সাম্প্রতিক থেকে প্রশ্ন দিবেন তার গ্যারান্টি কি? এই জন্য সাম্প্রতিকের থেকে যদি আমরা প্রশ্ন কমন পাই, এই জায়গা থেকে যেন আমরা প্রশ্নগুলো সব কমন পাই, এই জন্যই আজকের ক্লাসটার আয়োজন করা। সবাই আমরা ক্লাসটাকে এনজয় করব, পুরো ক্লাসটাকে আমরা পরিপূর্ণভাবে A to Z করার চেষ্টা করবো এবং খাতা কলম নিয়ে নোট করার চেষ্টা করবো ইনশাল্লাহ। সো স্যার, আপনি শুরু করে দেন, কারণ আমাদের ওই যে ম্যারাথন, অনেকে ভাবতেছে যে ম্যারাথনে ক্লাস করবো, কিন্তু ম্যারাথনের ক্লাসের আগে যে ক্লাসটা কতটা গুরুত্বপূর্ণ এটা অনেকে ভুলে গেছে। টেনশন নাই, আস্তে আস্তে সবাই চলে আসবে ইনশাল্লাহ। ওকে, আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আবারও আমরা একদম জমজমাট একটা সাম্প্রতিক ক্লাস নিয়ে হাজির হয়েছি। অনেকদিন ধরে সাম্প্রতিক ক্লাস নাই, অনেকদিন ধরে আসলে সাম্প্রতিক ক্লাস আপনারা পাচ্ছেন না। আমরা এবার প্রাইমারি এবং নিবন্ধনকে টার্গেট করে সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু টপিক নিয়ে, কিছু ইনফরমেশন নিয়ে, কিছু কোশ্চেন নিয়ে আমরা হাজির হয়েছি। সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রাইমারিতে আসার মতো। আপনি যদি ভেবে থাকেন যে প্রাইমারি তো অত বেশি সাম্প্রতিক আসে না, বা এইগুলো কিন্তু ভুল ধারণা। দেখেন, সরকার পরিবর্তন হয়েছে, নতুন ভাবে পরীক্ষা হবে। বিসিএস এর কথা একবার ভাবতে পারেন,
যে বিসিএস এর যে অবস্থা, বিসিএস এ কিন্তু এই 47 বিসিএস যেটা ছিল, সেখানে যে সাম্প্রতিক গুলো আছে সেটা কিন্তু ছিল 1.5 মাস 2 মাস আগে সাম্প্রতিক বা 3 মাস আগে সাম্প্রতিক। স্বভাবত এই যে সাম্প্রতিক জিনিসগুলো খুব বেশি এখন আসতেছে, সাম্প্রতিক আপনাকে অনেক বেশি ফোকাস করতে হবে। আপনি যদি ভাবেন গতকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হয়েছে, সেখানে কিন্তু ম্যাক্সিমাম কোশ্চেন ছিল সাম্প্রতিককে রিলেট করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কোশ্চেন সেখানে বেশিরভাগ ছিল সাম্প্রতিককে রিলেট করে। সুতরাং এই যে সাম্প্রতিকের উপর খুব বেশি জোর দিতে হবে এখন, এবং আগের মতো যেই কোশ্চেন প্যাটার্ন সেটা কিন্তু নাই। এখন কিন্তু নতুন স্ট্র্যাটেজিক কোশ্চেন হচ্ছে, নতুন নতুন ভাবে অ্যানালাইটিক্যাল লেভেল আপনাকে ভাবতে হবে। সুতরাং সাম্প্রতিককে আমাদের অনেক বেশি গুরুত্ব দিতে হবে। অলরেডি 500-র মতো স্টুডেন্ট আমাদের অলরেডি যুক্ত হয়েছেন। আপনি একটু কাইন্ডলি শেয়ার করে দিবেন, এবং এখানে আমরা 20 থেকে 25টা কোশ্চেন সলভ করব, সবচেয়ে গুরুত্বপূর্ণ। এবং একটা কোশ্চেনের ব্যাখ্যার জন্য আমরা আরো যে ব্যাখ্যাগুলো দিব, সেক্ষেত্রে আপনি আরো কমন পাবেন ইনশাআল্লাহ। সবচেয়ে ভালো কোশ্চেনগুলো আমরা চেষ্টা করবো। শুরু করি, আসেন। আমাদের আবার 6:30টায় ম্যারাথন ক্লাস আছে, তার আগে আমরা শেষ করব। ওকে, প্রথম কোশ্চেন দেখেন, একদম প্রাইমারিকে কেন্দ্র করে সরকারি প্রাথমিক বিদ্যালয় স্কুল ফিডিং, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কার্যক্রম শুরু হয় কবে? সরকারি প্রাথমিক বিদ্যালয় স্কুল ফিডিং, স্কুলে বসে বাচ্চাদেরকে পুষ্টিকর খাবার দিবে, এই যে স্কুল ফিডিং, এটা চালু হয় কত তারিখে? বলতে হবে এটা কত তারিখে চালু হয়। 14 নভেম্বর 2025, নাকি 15 নভেম্বর 2025, নাকি 16 নভেম্বর 2025, নাকি 17 নভেম্বর 2025? বলতে হবে স্কুল ফিডিং কার্যক্রম, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কার্যক্রম শুরু হয় কবে? বলেন তো এটা কবে হবে? 14 নভেম্বর, নাকি 15 নভেম্বর, নাকি 16 নভেম্বর, নাকি 17 নভেম্বর? স্কুল ফিডিং কার্যক্রম। আর এস রাজু লিখছেন ম্যারাথন ক্লাস আছে, তো ম্যারাথন ক্লাস আছে আপনাদের 6:30টায়, তার আগে হচ্ছে আমরা শেষ করে দিব। এইচ এম ফরিদ ইসলাম হৃদয় লিখছেন ইয়েস। ওকে, তাইলে বলেন স্কুল ফিডিং কার্যক্রম কে পারেন এটা দেখি। স্কুল ফিডিং কার্যক্রম এটা চালু হচ্ছে 15 নভেম্বর 2025। ছোটবেলায় আমরা যখন প্রাইমারি স্কুলে পড়তাম, তখন আমাদের স্কুল থেকে বিস্কিট দিত, ওই বিস্কিটটা ছিল WFP, অল ফুড প্রোগ্রামের। ওই বিস্কিটগুলো এখন আর দেয় না, এখন রোহিঙ্গাদের দেয়, এখন হচ্ছে রোহিঙ্গা ক্যাম্পে দেওয়া হয়। তবে সরকার নতুন একটা কার্যক্রম শুরু করছে, যেটা হচ্ছে স্কুল ফিডিং। স্কুলে মনোযোগ ধরে রাখার জন্য, বাচ্চাদের পুষ্টির চাহিদা মেটানোর জন্য প্রথমবারের মতো দেশে স্কুল ফিডিং কার্যক্রম শুরু হয় 15 নভেম্বর থেকে, এবং এটা শুরু হয় নাটোর থেকে। মনে রাখবেন কোন জেলা থেকে শুরু হয়? নাটোর জেলা থেকে এটা শুরু হয় স্কুল ফিডিং কার্যক্রম। যেহেতু সামনের 2 তারিখে যেহেতু প্রাইমারি পরীক্ষা, স্বভাবতই এই কোশ্চেনগুলো কিন্তু ইম্পর্টেন্ট। দেখেন এটা কিন্তু গত মাসের কাহিনী, অর্থাৎ নভেম্বর মাসের কাহিনী। তাহলে স্কুল ফিডিং কার্যক্রম শুরু হয় 15 নভেম্বর। 2 নম্বর কোশ্চেন, বিশ্বের প্রথম কার্বন নেগেটিভ দেশ। যদিও কোশ্চেনটা সাম্প্রতিক না, একদমই সাম্প্রতিক না, তারপরও খুবই রিলেটেড একটা কোশ্চেন, খুবই প্রাসঙ্গিক একটা কোশ্চেন। বিশ্বের প্রথম কার্বন নেগেটিভ দেশ কোনটি? বিশ্বের প্রথম কার্বন নেগেটিভ দেশ, বলতে হবে কোন দেশ প্রথমবারের মতো কার্বন নেগেটিভ স্ট্যাটাস অর্জন করেছে, অথবা কোন দেশ বিশ্বের প্রথম কার্বন নিরপেক্ষ দেশ, বা কোন দেশে কার্বন শূন্য, কার্বন প্রভাব শূন্য দেশ। ঠিক আছে, কার্বন শূন্য বা কার্বন নিরপেক্ষ দেশ বা কার্বন নেগেটিভ দেশ কোন দেশ? বলতে হবে বিশ্বের প্রথম কার্বন নিরপেক্ষ দেশ কোনটি? রিক্তা শিক্তা লিখছেন নাটোর জেলা। রোশন জামিল, আফসান আঞ্জুম, লিসা লিখছেন আমরা কোনোদিন পাইনি বিস্কুট, প্রাইমারিতে পড়িনি। প্রাইমারিতে না পড়লে কেমনি বিস্কুট পাবেন? জাহান সাদ্দাম লিখছেন 15 নভেম্বর। আফসান আঞ্জুম নিজা ভুটান। বলতে হবে 2 নম্বর কোশ্চেন, বিশ্বের প্রথম কার্বন নেগেটিভ দেশ কোনটি? পেরু, নাকি ভুটান, নাকি এস্তোনিয়া, নাকি মালদ্বীপ? বিশ্বের প্রথম কার্বন নেগেটিভ দেশ। শারমিন সুলতানা জেরিন আমাদের জামালপুর স্টুডেন্ট লিখছেন ভুটান। সিনথিয়া আক্তার লিখছেন বেশি ইম্পর্টেন্ট ক্লাস লাইভে দিলে ওই কোশ্চেন আর দিবেন এক্সামে স্যার। ঠিক আছে, তাহলে দেখেন বিশ্বের প্রথম কার্বন শূন্য দেশ বা কার্বন নেগেটিভ দেশ, এই কোশ্চেনটা খুবই আলোচিত, সব জায়গায় আলোচিত। এই 47 বিসিএস যে রিটেন গেল, সেই রিটেনে অনেক বেশি জলবায়ু নিয়ে, পরিবেশ নিয়ে কোশ্চেন আছে। সুতরাং এই কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট। বিশ্বের প্রথম কার্বন প্রভাব শূন্য দেশ বা নেগেটিভ দেশ হচ্ছে ভুটান। মনে রাখবেন বিশ্বে কার্বন শূন্য দেশ মাত্র 4টা। বিশ্বের কার্বন শূন্য দেশ বা কার্বন নেগেটিভ স্ট্যাটাস অর্জন করেছে এরকম দেশ মাত্র 4টা। বিশ্বের কার্বন শূন্য দেশ বা কার্বন নিরপেক্ষ দেশ হচ্ছে 4টি। কার্বন নিরপেক্ষ দেশ হচ্ছে 4টি। এই 4টা ভালোভাবে মনে রাখতে হবে। কার্বন নিরপেক্ষ দেশ 4টি, কার্বন নিরপেক্ষ দেশ হচ্ছে 4টি, দেশ 4টি। সেই 4টা দেশ মনে রাখবেন। ভূপা সুমা, ভুটান, ভূতে হচ্ছে ভুটান, ভুটান, পাতে পানামা, সুতে হচ্ছে সুরিনাম,
সুরিনাম আর হচ্ছে মাদাগাস্কার। এই যে চারটা দেশ, এই চারটা দেশ কিন্তু বিশ্বের কার্বন প্রভাব শূন্য চারটা দেশ। ডক্টর ইউনূসের যে 30 তত্ত্ব আছে, সেই 30 তত্ত্বের মধ্যে একটা আছে জিরো নেট কার্বন ইমিশন। তাহলে ডক্টর ইউনূসের 30 তত্ত্বের একটা ক্রাইটেরিয়া বাস্তবায়ন করছে এই চারটা দেশ, ভুটান, পানামা, সুরিনাম, মাদাগাস্কার। দেখেন এই ভুটানই হচ্ছে বিশ্বের প্রথম কার্বন শূন্য দেশ। এই যে চারটা দেশ আছে সুমা, ভুটান, পানামা, সুরিনাম আর মাদাগাস্কার, এই চারটা দেশের যে জোট, সেই জোটের নাম হচ্ছে G0 ফোরাম। এই চারটা দেশের যে জোট, সেই জোটের নাম হচ্ছে G0 ফোরাম। মনে রাখেন G0 ফোরামের দেশগুলো কি? G0 ফোরামের দেশগুলো হচ্ছে কার্বন শূন্য দেশ, কার্বন শূন্য দেশ বা কার্বন প্রভাব নিরপেক্ষ দেশ। রোশনজয় লিখছেন ভুটান, বিশ্বাস সাধনা লিখছেন হাসি মধু। পরের কোশ্চেন আমরা আসি। পরের কোশ্চেন 3 নম্বর কোশ্চেন, জাপানের ইতিহাসে জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন কে? খুবই প্রাসঙ্গিক একটা কোশ্চেন। ইউরিকো কোইকে নাকি সেকো নোদা নাকি সানায়ে তাকাইসি নাকি আকি শিরোদা? বলতে হবে জাপানের ইতিহাসের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন কে? জাপানের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী কে? ইউরিকো কোইকে নাকি সেকো নোদা নাকি সানায়ে তাকাইসি? বলতে হবে। 3 নম্বর কোশ্চেন উত্তর কি? 3 নম্বর কোশ্চেন, রিক্তা শিকদার, মোহাম্মদ সুলাইমান, মামুন শেখ, আফসানা আঞ্জুম লিজা লিখছেন সানায়ে তাকাইসি, শাহ আলী হোসেন লিখছেন গ। তাহলে দেখেন জাপানের ইতিহাসের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন সানায়ে তাকাইসি। মনে রাখবেন সামনে তাকাইসি, কোন দিকে তাকাইছি? সামনের দিকে তাকাইছি, সামনে তাকাইছি। এই যে সামনে তাকাইছি, সানায়ে তাকাইসি, উনি হচ্ছে জাপানের ইতিহাসের প্রথম নারী প্রধানমন্ত্রী। প্রাইমারিতে প্রায় কোশ্চেন আসছে অনেকবার, কয়েকবার, বিভিন্ন চাকরির পরীক্ষা অনেকবার আসছে। প্রাইমারিতে 2 থেকে 3 বার কোশ্চেন আসে বিশ্বের প্রথম নারী প্রধানমন্ত্রীকে। এটাকে রিলেট করে আসতে পারে বিশ্বের প্রথম নারী প্রধানমন্ত্রী, বিশ্বের প্রথম নারী প্রধানমন্ত্রীকে, বিশ্বের প্রথম নারী প্রধানমন্ত্রী, বিশ্বের প্রথম নারী প্রধানমন্ত্রী, বিশ্বের প্রথম নারী প্রধানমন্ত্রী শ্রীমাভো বন্দরনায়েকে, শ্রীমাভো বন্দরনায়েকে, শ্রীলঙ্কা, শ্রীমাভো বন্দরনায়েক। তাহলে উনি কোন দেশের? শ্রীলঙ্কার। বিশ্বের প্রথম নারী প্রধানমন্ত্রী শ্রীমাভো বন্দরনায়েক, শ্রীলঙ্কার। আর বিশ্বের প্রথম নারী প্রেসিডেন্টকে? বিশ্বের প্রথম নারী প্রেসিডেন্ট, প্রথম নারী প্রেসিডেন্ট, প্রথম নারী রাষ্ট্রপতি বা প্রেসিডেন্ট, প্রথম নারী প্রেসিডেন্ট হচ্ছে, প্রথম নারী রাষ্ট্রপতি হচ্ছে ইসাবেলা পেরন, প্রথম নারী রাষ্ট্রপতি হচ্ছে ইসাবেলা পেরন, উনি আর্জেন্টিনার। ইসাবেলা পেরন, বিশ্বের প্রথম নারী রাষ্ট্রপতি হচ্ছে ইসাবেলা পেরন, উনি হচ্ছে আর্জেন্টিনার। আর জাপানের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রীর নাম কি? এই যে সানায়ে তাকাইসি, উনিকে বলা হয় জাপানের আয়রন লেডি বা লৌহ মানব, জাপানের আয়রন লেডি বা লৌহ মানব। পরের কোশ্চেন আমরা আসি। প্রবাসী বাংলাদেশি ভোটারদের পোস্টাল ব্যালটে নিবন্ধনের জন্য নির্বাচন কমিশন যে অ্যাপ উদ্বোধন করেছেন তার নাম কি? দেখেন এইটা খুবই প্রাসঙ্গিক। প্রবাসী বাংলাদেশি ভোটারদের অনেকদিন ধরে এটা আলোচনা, প্রবাসী বাংলাদেশে ভোট দিতে পারছে না। তাহলে এত বেশি প্রবাসী আছে, এই যে প্রবাসী যারা আছে, এই প্রবাসীরা কি আসলে ভোট দিতে পারবে না? তারা কি বাংলাদেশের নাগরিক না? তাদের ভোট দেওয়ার সিস্টেমটা কি, ক্রাইটেরিয়া কি? এই ডিজিটাল যুগে এসেও তারা কি দূরে থেকে ভোট দিতে পারবে কিনা, এই জন্য তাদের ভোট দেওয়ার জন্য একটা পোস্টাল সিস্টেম বানানো হয়েছে, একটা ব্যালট পেপার বানানো হয়েছে, একটা অ্যাপ বানানো হয়েছে, যেই অ্যাপের মাধ্যমে তারা হচ্ছে ভোট দিতে পারবে। সেই অ্যাপটার নাম কি বলেন? পোস্টাল ভোট বিডি নাকি প্রবাসী ভোটার নাকি ই ভোট বিডি নাকি স্মার্ট ভোটার? বলতে হবে 4 নম্বর যে কোশ্চেন, প্রবাসী বাংলাদেশি ভোটারদের পোস্টাল ব্যালটে নিবন্ধনের জন্য নির্বাচন কমিশন যে অ্যাপ উদ্বোধন করেছে তার নাম কি? 4 কি হবে? শাহিনুর ইসলাম শাহিন লিখছেন ক, মহিবুল্লাহ তুহিন, আচ্ছা তাসফিয়া নামাজ শাওয়া লিখছেন পোস্টাল ভোট বিডি, শহীদুল ইসলাম হাবিজ। তাহলে অনেকেই পারছেন পোস্টাল ভোট বিডি। তাহলে এটার উত্তর হচ্ছে কি? পোস্টাল ভোট বিডি। দেখেন এইখানে শুধু প্রবাসীরা না, যারা নির্বাচনের দায়িত্বে থাকবে কর্মকর্তা, তারাও ভোট দিতে পারবে, যারা জেলে আছে, হাজতে আছে, তারাও ভোট দিতে পারবে। তাহলে এটা হচ্ছে এমন একটা সিস্টেম যেটার মাধ্যমে আসলে দূর থেকে ভোট দেওয়া যাবে। মমিন স্যার বললো এখন আপনার অনেকেই শেয়ার করেন নাই, আবার অনেকে বলতেছেন একটু পর ম্যারাথন ক্লাস, অনেকের হচ্ছে ম্যারাথন ক্লাস আছে। দেখেন ম্যারাথন ক্লাস হচ্ছে 6:30, এর আগে আমরা 6:30-এর মধ্যে শেষ করে দিব। যারা এখনো শেয়ার করেন নাই দ্রুত শেয়ার করেন, আর শেয়ার করলে সর্বোচ্চ শেয়ারকারীর জন্য নাসি স্যারের বই থাকবে, আর সর্বোচ্চ মেনশনকারী যে তার জন্য নাসি স্যারের বই থাকবে। খুব দ্রুত একটু শেয়ার করে দেন। তাহলে পোস্টাল ভোট বিডি, প্রবাসী বাংলাদেশি ভোটারদের জন্য যেই ভোট সিস্টেমের ব্যবস্থা করেছে তার অ্যাপটার নাম হচ্ছে পোস্টাল ভোট বিডি। পরের কোশ্চেন আসি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বাংলাদেশকে পোলিও মুক্ত ঘোষণা করে কত সালে? কয়েকদিন আগে পোলিও মুক্ত যেই দেশগুলো এবং পোলিও দিবস পালন করা হয়েছে অক্টোবর মাসে।
এখন এই কোশ্চেনটা অনেক জায়গায় আছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বাংলাদেশকে পোলিও মুক্ত ঘোষণা করে কত সালে? সাম্প্রতিক এই ইস্যুটাকে ধইরা এই কোশ্চেন দিয়ে দিতে পারে। প্রথমবারের মতো বাংলাদেশকে পোলিও মুক্ত ঘোষণা করে 2014 সালে। অ্যান্সারটা আমি বলে দিই। এখন একটা বিশেষ ইনফরমেশন দেই। দেখেন এই যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, WHO বাংলাদেশে 3টা রোগ মুক্তর ঘোষণা দিয়েছে। 3টা রোগ বাংলাদেশে বলছে, বাংলাদেশে 3টা রোগ নাই, বাংলাদেশে ঘোষণা করে 3টা রোগ মুক্তর যে ঘোষণা দেয় 3টা রোগে, সেই 3টা রোগ কি? WHO বাংলাদেশে বাংলাদেশে যেই 3টি রোগ মুক্তর ঘোষণা দিয়ে, যেই 3টি রোগ মুক্ত ঘোষণা করেছে, বাংলাদেশকে যেই 3টি রোগ মুক্ত ঘোষণা করেছে WHO বা বিশ্ব স্বাস্থ্য সংস্থা, বাংলাদেশে যেই 3টি রোগ মুক্ত ঘোষণা করেছে, বাংলাদেশ যেই 3টি রোগ মুক্ত, সেই 3টা রোগ কি? এগুলো কিন্তু প্রাইমারিতে এই ধরনের কোশ্চেন প্রাইমারিতে প্রচুর আসে। বাংলাদেশে যেই 3টা রোগ মুক্ত ঘোষণা করে সেটার নাম হচ্ছে ফাঁকা পলি। মনে রাখেন, ফাঁকা পলি মনে রাখবেন, হচ্ছে ফাঁকা পলি। ফাঁকা পলি, ফা মানে হচ্ছে ফাইলেরিয়া, ফা মানে হচ্ছে ফাইলেরিয়া, ফা মানে হচ্ছে ফাইলেরিয়া, ফা মানে হচ্ছে ফাইলেরিয়া, কা মানে হচ্ছে কালাজ্বর, কা মানে হচ্ছে কালাজ্বর, কা মানে হচ্ছে কালাজ্বর। দেখেন জ্বর কালাও আছে আবার ঢালাও আছে। পলি মানে হচ্ছে পোলিও, পলি মানে হচ্ছে পোলিও, পলি মানে হচ্ছে পোলিও। দেখেন ফাঁকা পোলিও, তাহলে ফাইলেরিয়া, কালাজ্বর, পোলিও। বাংলাদেশ কিন্তু এই 3টা রোগ মুক্ত, বাংলাদেশকে এই 3টা রোগ মুক্ত ঘোষণা করছে WHO, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। এর মধ্যে পোলিওর ঘোষণা করছে 2014 সালে। 2014 সালে বাংলাদেশ পোলিও মুক্ত হয়। এই ফাইলেরিয়া হয় 2023 সালে, আর এই যে কালাজ্বর এটাও 2023 সালে। মনে রাখবেন কালাজ্বর হচ্ছে বাংলাদেশই হচ্ছে প্রথম দেশ যেটি কালাজ্বর মুক্ত হয়েছে। এই যে কালাজ্বর বাংলাদেশি প্রথম দেশ, বাংলাদেশি প্রথম দেশ, বাংলাদেশি প্রথম দেশ যেটি কালাজ্বর মুক্ত হয়েছে। বাংলাদেশি প্রথম দেশ, বাংলাদেশি প্রথম দেশ, বাংলাদেশি প্রথম দেশ যেটি কালাজ্বর মুক্ত হয়েছে। তাহলে বিশ্বের প্রথম কালাজ্বর মুক্ত দেশ কোনটি? বাংলাদেশ। এই ধরনের কোশ্চেন প্রাইমারিতে প্রচুর পরিমাণে আসে। আপনি যদি প্রাইমারি কোশ্চেন অ্যানালাইসিস করেন তাহলে দেখবেন এই ধরনের কোশ্চেন অনেক আসে। বাংলাদেশই প্রথম দেশ যেটি কালাজ্বর মুক্ত হয়েছে কত সালে? 2023 সালে। 2023 সালে, 2023 সালে আরো মুক্ত হয়েছে কি? ফাইলেরিয়া মুক্ত হয়েছে বাংলাদেশ, ফাইলেরিয়া। এছাড়াও আমরা দেখলাম কি বাংলাদেশ পোলিও মুক্ত হয়েছে 2014 সালে। তাহলে এটার উত্তর কি? এটার উত্তর হচ্ছে 2014 সাল। 2014 সাল। আর বাংলাদেশ এখন পর্যন্ত WHO এর মতো বাংলাদেশ এখন 3টা রোগ মুক্ত হয়েছে। একটা হচ্ছে কি ফাইলেরিয়া, কালাজ্বর, আর হচ্ছে পোলিও। মনে রাখবেন কিভাবে? ফাঁকা পলি। পরের কোশ্চেন আসি। সম্প্রতি শরিয়া ভিত্তিক একীভূত 5টি ব্যাংকের নতুন নাম কি রাখা হয়েছে? 5টা ব্যাংক যারা হচ্ছে দুর্নীতি এবং বিভিন্ন কারণে খুব ভালনারেবল অবস্থায় ছিল, সেই 5টা ব্যাংক নিয়ে, এর মধ্যে সোশ্যাল ইসলামী ব্যাংক আছে, ইউনিয়ন ব্যাংক আছে, এক্সিম ব্যাংক আছে, এরকম 5টা ব্যাংক নিয়ে নতুন একটা ব্যাংকের নতুন একটা নাম রাখা হয়েছে। নতুন একটা ব্যাংক, সেই ব্যাংকের নাম কি? বলতে হবে ইসলামী শরিয়া ব্যাংক, নাকি কেন্দ্রীয় ইসলামী ব্যাংক, নাকি সম্মিলিত ইসলামী ব্যাংক, নাকি জোটভুক্ত ইসলামী ব্যাংক? বলতে হবে। কয় নম্বর কোশ্চেন? 6 নম্বরের 6 নম্বর কোশ্চেন উত্তর কি? শরিয়া ভিত্তিক একীভূত 5টি ব্যাংকের নতুন নাম কি? বলতে হবে নতুন নাম কি? ইসলামী শরিয়া ব্যাংক। আচ্ছা, কাউসার আহমেদ লিখছেন গ, শ্যামল আহমেদ, জাহানার আক্তার, নাহিদ আক্তার, এসে ফরিদ ইসলাম না। তাহলে এটার উত্তর হচ্ছে সম্মিলিত ইসলামী ব্যাংক। এটার উত্তর কি? সম্মিলিত ইসলামী ব্যাংক। পরের কোশ্চেন আসি। IMF প্রকাশিত, দেখেন এটা অনেকেই পারবেন না, জন্য অনেকের ধ্যান ধারণার বাইরের কোশ্চেন। IMF প্রকাশিত ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক অক্টোবর 2025 অনুযায়ী বর্তমানে বিশ্বের শীর্ষ ঋণগ্রস্ত দেশকে? এটা আপনি কল্পনায় হয়তো নাই। বলতে হবে বিশ্বের সবচেয়ে বেশি ঋণগ্রস্ত দেশ কোনটি? অপশনে যদি আমরা 5 নম্বর অপশন দিয়ে দিই যে বাংলাদেশ, তাইলে দেখেন কোনোভাবে মিলাইতে পারেন কিনা। অপশন দিয়ে দিলাম বাংলাদেশ। এবার আরো যদি অপশন চান দিয়ে দিলাম। অপশন হচ্ছে শ্রীলঙ্কা। বলেন, এখন বলেন বিশ্বের সবচেয়ে ঋণগ্রস্ত দেশ কোনটি? 7 নম্বর কোশ্চেন। IMF এর মতে বিশ্বের সবচেয়ে বেশি ঋণগ্রস্ত দেশকে? চীন, নাকি যুক্তরাষ্ট্র, নাকি যুক্তরাজ্য, নাকি ভারত? বলতে হবে 7 নম্বরের উত্তর কি হবে? চীন, নাকি যুক্তরাষ্ট্র, নাকি যুক্তরাজ্য, নাকি ভারত, নাকি বাংলাদেশ, নাকি শ্রীলঙ্কা? তাহলে এটা অনেকের চক্ষুশূল হবে, অনেকের চোখ উপরে উঠে যাবে, কপালে ভাঁজ পড়বে যে আসলে এটা সত্যি কিনা। দেখেন বিশ্বের সবচেয়ে বেশি ঋণগ্রস্ত দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের ঋণ আছে প্রায় $38 ট্রিলিয়ন। $38 ট্রিলিয়ন
ডলার। যুক্তরাষ্ট্রের ঋণ। এরপর দ্বিতীয় সর্বোচ্চ ঋণগ্রস্ত দেশ হচ্ছে চীন। দ্বিতীয় সর্বোচ্চ ঋণগ্রস্ত হচ্ছে চীন। এদের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট অনেক বেশি, অনেক ধরনের উন্নয়ন হয়, কিন্তু এরপর এরা আন্তর্জাতিক যে প্রতিষ্ঠানগুলো আছে এগুলো থেকে সবচেয়ে বেশি ঋণ নেয়। তাহলে বিশ্বের সবচেয়ে বেশি ঋণগ্রস্ত দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র, দ্বিতীয় তালিকায় আছে চীন। পরের কোশ্চেন, 8 নম্বর কোশ্চেন। এই দেখেন এইখান থেকে এই জুলাই জাতীয় সনদ এবং জুলাই যেই ঘোষণাপত্র আছে এই দুইটা জায়গা থেকে কোশ্চেন আসার সম্ভাবনা খুব বেশি। আমরা দেখলাম গতকালকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হয়েছে, সেই ভর্তি পরীক্ষাও কিন্তু এখান থেকে কোশ্চেন আসছে। দেখেন জুলাই জাতীয় সনদে কয়টি প্রস্তাব রয়েছে, কয়টি প্রস্তাব, কয়টি সংস্কার প্রস্তাব, আসলে কয়টি সংস্কার প্রস্তাব রয়েছে। জুলাই জাতীয় সনদে কয়টি সংস্কার প্রস্তাব রয়েছে, কয় জায়গায়, কয়টি জায়গায় সংস্কার হবে বলে। এইটা দেখি, এইটা পারেন কিনা। এই ধরনের বেসিক কোশ্চেন এখন এগুলো বেসিক হয়েছে, কারণ এই যে জুলাই আন্দোলন এটা আপনার বেসিক হিসাবে পড়তে হবে, এখন আর সাম্প্রতিক না, এটার একদম বেসিক হিসাবে ধরতে হবে। মুক্তিযুদ্ধ 1971 সালে মুক্তিযুদ্ধ যেভাবে আমরা একটা এস্টাবলিশ টপিক হিসেবে পড়ি, জুলাই রেভলিউশনকে আপনার সেভাবে করে পড়তে হবে একদম বেসিক হিসাবে। তাহলে জুলাই জাতীয় সনদে কয়টি সংস্কার প্রস্তাব রয়েছে বলতে হবে। 8 নম্বর কোশ্চেনের উত্তর কি? 8 নম্বর, জুলাই জাতীয় সনদে কয়টি সংস্কার প্রস্তাব? 37টি নাকি 48টি কি নাকি 72টি নাকি 84টি? বলেন তো 8 নম্বর উত্তর কি হবে? জুলাই জাতীয় সনদে কয়টি সংস্কার প্রস্তাব রয়েছে, কয়টি সংস্কার, কয়টা জায়গায় সংস্কার হবে? এটা অনেকেই পারতেছেন না, কেউ লিখছেন 36টি, কেউ লিখছেন 48টি, কেউ লিখছেন 72টি। সঠিক উত্তর কয়টি বলেন? 7 আচ্ছা, এখনো সঠিক উত্তর পাই নাই। স্বর্ণাব ভট্টাচার্য, শহীদুল ইসলাম হাফিজ, মুন্নি মুনিয়া, মিজানুর রহমান, সুমাইয়া জান্নাত বলেন রেজওয়ান আলী 48। সবাই 48 কেন লিখতেছেন? ফানিজা লিখছেন, মনিকা কর্মকার লিখছেন, ক রাসেল হোসেন। সঠিক উত্তর পাইলাম না এখনো। সেতু সরকার লিখছেন, শেফালি আক্তার, জাকারিয়া আহমেদ লিখছেন 48টি। আসলে কি আপনারা কি এটা বুঝতেছেন না? জুলাই জাতীয় সনদে কয়টি সংস্কার প্রস্তাব রয়েছে বলেন, কয়টি সংস্কার? তাবাসসুম লিখছেন 48, লাকি আক্তার লিখছেন 84, এবার লাভলু খান লিখছেন 47, আচ্ছা সোনি আক্তার লিখছেন 84, অনিকা দাস মমি লিখছেন ঘ, সেতু সরকার লিখছেন ভোরের শিশির, গ্রামের সেই। ওকে, দেখেন জুলাই জাতীয় সনদে মোট সংস্কার প্রস্তাব হচ্ছে 84টি। 6টা সংস্কার কমিশনের টোটাল 84টা সংস্কারের কথা এখানে বলা হয়েছে। টোটাল 84টা সংস্কার মনে রাখবেন। জুলাই জাতীয় সনদে প্রস্তাব রয়েছে 84টি সংস্কারের। এই সনদ স্বাক্ষরিত হয়, জুলাই জাতীয় সনদটি স্বাক্ষরিত হয়। সনদটি স্বাক্ষরিত হয় কবে? জুলাই জাতীয় সনদ স্বাক্ষরিত হয় কবে বলেন? স্বাক্ষরিত হয় 17 অক্টোবর। স্বাক্ষরিত হয় কবে? 17 অক্টোবর। স্বাক্ষরিত হয় 17 অক্টোবর। জুলাই জাতীয় সনদ স্বাক্ষরিত হয় 17 অক্টোবর 25। এখানে স্বাক্ষর করে 25টি রাজনৈতিক দল, 25টি রাজনৈতিক দল, 25টি রাজনৈতিক দল, 25টি রাজনৈতিক দল স্বাক্ষর করে। এবং এইখানে একটা গুরুত্বপূর্ণ টার্ম আছে, নোট অফ ডিসেন্ট। এই জুলাই জাতীয় সনদে নোট অফ ডিসেন্ট বলতে বোঝায় আনুষ্ঠানিক ভিন্নমত। যেমন বিএনপি আরো কিছু দল বিভিন্ন বিষয়ে একটু মতবিরোধ দিচ্ছে, এটাকে বলা হয় নোট অফ ডিসেন্ট। এই সনদে নোট অফ ডিসেন্ট বলতে বোঝায়, এই সনদে নোট অফ ডিসেন্ট বলতে বোঝায়, নোট অফ ডিসেন্ট। এই কোশ্চেন চলে আসতে পারে। নোট অফ ডিসেন্ট, নোট অফ ডিসেন্ট বলতে বোঝায় আনুষ্ঠানিক ভিন্নমত, বলতে বোঝায় কি? আনুষ্ঠানিক ভিন্নমত, আনুষ্ঠানিক ভিন্নমত। তাহলে জুলাই সনদে নোট অফ ডিসেন্ট বলতে বোঝায় আনুষ্ঠানিক ভিন্নমত। এখানে সংস্কার আছে কয়টা বিষয়? 25টি বিষয়, 84টি বিষয় সংস্কার প্রস্তাব। 25টি রাজনৈতিক দল স্বাক্ষর করে এবং কবে স্বাক্ষরিত? 17 অক্টোবর। এর সাথে আবার জুলাই ঘোষণাপত্র এক করে ফেলবে না। জুলাই ঘোষণাপত্র আর জুলাই সনদ দুইটার মধ্যে কিন্তু ঝামেলা লাগে, মনে রাখবেন। জুলাই ঘোষণাপত্র হচ্ছে 24 সালে জুলাই আন্দোলনকে একটা সাংবিধানিক ভিত্তি দেয়া, যে আন্দোলনটা বৈধ ছিল এরকম একটা সাংবিধানিক ভিত্তি দেওয়া হচ্ছে জুলাই ঘোষণাপত্র। আর জুলাই সনদ হচ্ছে রাষ্ট্রের বিভিন্ন বিষয়ে সংস্কার। আবারও বলতেছি, জুলাই ঘোষণাপত্র হচ্ছে জুলাই আন্দোলনকে সাংবিধানিক ভিত্তি দেয়া, আর জুলাই সনদ হচ্ছে রাষ্ট্রের বিভিন্ন বিষয়ে সংস্কার। ওকে, তাহলে পরের কোশ্চেনে আমরা আসি। 9 নম্বর কোশ্চেন, বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে 100তম টেস্ট ম্যাচ খেলেছেন কে? তাহলে সিম্পল কোশ্চেন, গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা এটা আসছে। জুলাই বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে 100তম টেস্ট ম্যাচ, 100তম টেস্ট ম্যাচ কে খেলেছেন? এটা হচ্ছে মুশফিকুর রহিম। 100তম বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে 100তম টেস্ট ম্যাচ খেলেছেন মুশফিকুর রহিম। কোন দেশের বিরুদ্ধে? আয়ারল্যান্ডের বিপক্ষে। আয়ারল্যান্ডের বিপক্ষে। কোন দেশের বিপক্ষে? আয়ারল্যান্ডের বিপক্ষে। যে গত মাসে খেললো আয়ারল্যান্ডের বিপক্ষে মিরপুরে বসে, আয়ারল্যান্ডের বিপক্ষে। তাহলে বাংলাদেশের একমাত্র ক্রিকেটার যিনি 100তম টেস্ট ম্যাচ খেলেছেন তিনি হচ্ছেন মুশফিকুর রহিম। মনিকা কর্মকার লিখছে নোট অফ ডিসেন্ট। একজন লিখছেন স্যার একটু আসতে যান। আসতে কেমনে যাবো, আমাদের তো 6:30 আবার ক্লাস আছে।
আমরা একটু জোরে জোরে যাই, আপনারা একটু জোরে জোরে যান, কারোর স্লো হইতে বললেন না, নিজে ফাস্ট হন আগে। হ্যাঁ, বিশ্বাস সাধনা লিখছেন খ, মোহাম্মদ রাসেল খ। ওকে, জান্নাতুল ফেরদাউস। পরে কোশ্চেন আসি। এই দেখেন এই কোশ্চেন, অক্সফোর্ড ডিকশনারি 2025 সালের বর্ষসেরা শব্দ নির্বাচিত হয়েছে কোনটি? বর্ষসেরা শব্দ। অক্সফোর্ড ডিকশনারির আর ক্যামব্রিজ ডিকশনারি, এই দুইটা ডিকশনারির বর্ষসেরা শব্দ, এই দুইটা একটু পড়তে হবে আপনাদের। একটা হচ্ছে অক্সফোর্ড ডিকশনারির আর একটা হচ্ছে ক্যামব্রিজ ডিকশনারি। দেখেন, অক্সফোর্ড ডিকশনারির 2025 সালের বর্ষসেরা শব্দ নির্বাচিত হয়েছে কোনটি? বলেন তো 10 নম্বর। 10 নম্বর কি হবে? 10 নম্বর প্রশ্নের উত্তর কি হবে? প্যারাসোশ্যাল নাকি রেস বিট নাকি ভাইব কোডিং নাকি রেস বেইট? বলতে হবে 10 নম্বর কোশ্চেন। 10 নম্বর কোশ্চেন বলেন, 10 নম্বর কোশ্চেন উত্তর কি হবে? অক্সফোর্ড ডিকশনারির 2025 সালের বর্ষসেরা শব্দ কোনটি? বলেন, এটা প্যারাসোশ্যাল নাকি রেস বিট নাকি ভাইব কোডিং নাকি রেস বেইট? জাহান লিখছেন এ, প্যারাসোশ্যাল। ফৌজিয়া পারভিন লিখছেন গ, মানে ভাইব কোডিং। এরপর মোমনিপা লিখছেন সি, ভাইব কোডিং। নাসরিন কবি লিখছেন আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, জান্নাতুল ফেরদাউস লিখছেন ওকে। তাইলে দেখেন, এটা অনেকেই পারতেছেন না, সঠিক উত্তরটা একটু বলেন। একজন বললেই আমরা পরের কোশ্চেনে যাব। সঠিক উত্তরটা একটু বলেন। অক্সফোর্ড ডিকশনারি মনে রাখেন। আপনারা অনেকে যেটা বলতেছেন সেটা ক্যামব্রিজ ডিকশনারি, অক্সফোর্ড ডিকশনারি বলতে হবে। অক্সফোর্ড, এখানে কোশ্চেনে যেটা চাইছে সেটা হচ্ছে অক্সফোর্ড ডিকশনারি। অক্সফোর্ড ডিকশনারি 2025 সালের বর্ষসেরা শব্দ। মারিয়া মারিয়াম লিখছেন এ, জিম, তাহেরা পারভিন, রাজকন্যা লিখছেন ঘ। এই যে রাজকন্যা প্রথম ব্যক্তি যিনি লিখছে সঠিক উত্তর। দেখেন, অক্সফোর্ড ডিকশনারি 2025 সালের বর্ষসেরা শব্দ নির্বাচিত হয়েছে রেস বেইট। এই যে রেস বেইট, এটা হচ্ছে অক্সফোর্ড ডিকশনারি 2025 সালের বর্ষসেরা শব্দ, রেস বেইট। রেস বেইট হচ্ছে এমন একটা জিনিস যে অনলাইনে এমন অপ্রীতিকর বা এমন কিছু হতাশাজনক কন্টেন্ট শেয়ার করা যার মাধ্যমে জনগণকে ক্ষুব্ধ করা হয়, হতাশ করা হয়, জনগণকে একটু হতাশ করা হয়, এরকম একটা উদ্বেগে ফেলানো হয়, এরকম একটা অবস্থা হচ্ছে রেস বেইট। এই রেস বেইট হচ্ছে 2025 সালের অক্সফোর্ড ডিকশনারি 2025 সালের বর্ষসেরা শব্দ, রেস বেইট। মনে রাখেন, এই রেস শব্দটার অর্থই কিন্তু রাগ বা ক্রোধ। এই রেস শব্দটার অর্থই কিন্তু রাগ বা ক্রোধ। তাই রেস বেইট হচ্ছে এমন একটি সিস্টেম যে সোশ্যাল মিডিয়ায় হচ্ছে কাউকে কি করা, কাউকে হচ্ছে হতাশাজনক মনোভাবের মধ্যে ফেলানো, অথবা কাউকে ক্ষোভের মধ্যে ফেলানো, দুশ্চিন্তায় ফেলানো, এরকম একটা যে পরিস্থিতি সেটাকে বলা হচ্ছে রেস বেইট। তাহলে অক্সফোর্ড ডিকশনারি 2025 সালের বর্ষসেরা শব্দ রেস বেইট। আর প্যারাসোশ্যাল যেটা বলছেন এটা হচ্ছে ক্যামব্রিজ ডিকশনারি, এটা হচ্ছে ক্যামব্রিজ ডিকশনারি। মনে রাখেন, প্যারাসোশ্যাল এটা হচ্ছে ক্যামব্রিজ ডিকশনারি। বিশেষ করে যারা ব্যাংকে পরীক্ষা দিবেন, ব্যাংকে কিন্তু এই ধরনের জিকে আসে। ক্যামব্রিজ ডিকশনারির বর্ষসেরা শব্দ হচ্ছে প্যারাসোশ্যাল। সোশ্যাল মিডিয়ায় অপরিচিত কারোর সাথে পরিচিত হওয়া, সোশ্যাল মিডিয়া অপরিচিত কারোর কাছে পরিচিত হওয়া, এটাকে বলা হচ্ছে কি প্যারাসোশ্যাল। ওকে, পরের কোশ্চেনে আসি আমরা। প্রথম ফিফা শান্তি পুরস্কার। দেখেন, ফিফা শান্তি পুরস্কার প্রথমবারের মতো প্রথম ফিফা শান্তি পুরস্কারে ভূষিত হয়েছেন কে? লিওনেল মেসি নাকি ডোনাল্ড ট্রাম্প নাকি জিয়ান্নি ইনফান্তিনো নাকি ভ্লাদিমির পুতিন? বলেন, প্রথম ফিফা শান্তি পুরস্কার। এটা যারা খেলাধুলার সাথে জড়িত, যারা হচ্ছে রেগুলার ফুটবল ক্রিকেট আপডেট থাকেন, তারা অবশ্যই জানেন প্রথমবারের মতো ফিফা শান্তি পুরস্কারে ভূষিত হয়েছেন কেন? লিওনেল মেসি নাকি ডোনাল্ড ট্রাম্প নাকি জিয়ান্নি ইনফান্তিনো নাকি ভ্লাদিমির পুতিন? বলেন, এটা কে হবে? উত্তর কি হবে? 11 নম্বর কোশ্চেন উত্তর কি হবে? এটা তো পারার কথা। আফরোজা সুলতানা পাখি লিখছেন ঘ। আচ্ছা, সেতু সরকার লিখছেন এই দুইটাই প্যাস লাগে। তাসলিমা নাসরুন আখি লিখছেন ডোনাল্ড ট্রাম্প। তামান্না আক্তার লিখছেন 11 ক। সেতু সরকার লিখছেন স্বপ্না আক্তার। শফিক তুহিন লিখছেন ডোনাল্ড ট্রাম্প। আচ্ছা, শিপন চন্দ্র দাস লিখছেন ট্রাম্প কাকু। তাইলে এটা অনেকেই পারবেন। আচ্ছা, এটা খুব সহজ জিনিস। এবং এই যে ডোনাল্ড ট্রাম্প পাইছে, ডোনাল্ড ট্রাম্প পাওয়ার পর নিজের মেডেল নিজে পইরে নিছে, নিজে, মানে ওনারা যে কেউ পরাই দেবে এটা ওনার তস হয় নাই, উনি কিন্তু নিজের মেডেল নিজে পইরে। যাই হোক, তাও তো একটা শান্তি পুরস্কার পাইছে ডোনাল্ড ট্রাম্প, ঠিক আছে না? কিছুদিন আগে উনি নোবেল কমিটির ফোন দিয়ে বলছে আমারে নোবেল দেন, নয়তো আপনাদের খবর আছে। এরপরে নোবেল কমিটি ওনারে নোবেল দেয় নাই। এই যে একটা শান্তি পুরস্কার পাওয়ার পর নিজের মেডেল নিজে পরাই ফেলছে, নিজের মেডেল পরাইছে হচ্ছে ডোনাল্ড ট্রাম্প। পরের কোশ্চেন আমরা আসি। 12 নম্বর, খুব ইম্পর্টেন্ট, খুবই প্রাসঙ্গিক, খুবই আলোচিত। গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ 2025 জারি করা হয় কবে? খুব ভালো করে খেয়াল করেন। গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ 2025 জারি করা হয় কবে? 12 নম্বর কোশ্চেন। 30 নভেম্বর 2025
নাকি 1 ডিসেম্বর 2025, নাকি 3 ডিসেম্বর 2025, নাকি 5 ডিসেম্বর 2025? বলতে হবে। খুবই আলোচিত তথ্য, খুবই আলোচিত ইনফরমেশন, পরীক্ষায় আসার মতো। ভালো করে খেয়াল করেন। গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ 2025 জারি করা হয় কবে? বলতে হবে। 12 নম্বর কোশ্চেনের উত্তর কি? 12 নম্বর প্রশ্নের উত্তর কি? শরীফুদ্দিন লিখছেন মেসি, মিতুমনি লিখছেন 12 নম্বর বলেন। 12 নম্বর শ্যামল দেবনাথ লিখছেন খ, ভালোবাসার রং লিখছেন খ, এরপরে মুজাহিদুল ইসলাম লিখছেন ক। বলেন, গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ 2025 জারি করা হয় কবে? এটা খুবই আলোচিত। কালকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা গেছে, সেখানে গুম সংক্রান্ত কোশ্চেন ছিল। খুব ভালো করে বলেন এটার উত্তরটা কি হবে। তাহলে দেখেন, এটার উত্তর হবে 1 ডিসেম্বর 2025। বাংলাদেশ একটা অধ্যাদেশ জারি করছে। বাংলাদেশ সরকার গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ 2025 জারি করা হয় 1 ডিসেম্বর। এটা সর্বোচ্চ শাস্তি কি? এই গুমের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। মনে রাখেন, গুমের সর্বোচ্চ শাস্তি কি? গুমের সর্বোচ্চ শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড রেখে বাংলাদেশ সরকার গুম প্রতিকার অধ্যাদেশ 2025 জারি করে 1 ডিসেম্বর 2025। বলতে হবে, বাংলাদেশ আন্তর্জাতিক গুম বিরোধী সনদে স্বাক্ষর করে কবে? এই কোশ্চেনটা খুব বেশি প্রাসঙ্গিক। লিখবেন বাংলাদেশ আন্তর্জাতিক গুম বিরোধী সনদে, বাংলাদেশ আন্তর্জাতিক গুম বিরোধী সনদে স্বাক্ষর করে। বাংলাদেশ আন্তর্জাতিক গুম বিরোধী সনদে স্বাক্ষর করে। বিশ্বব্যাপী যে গুম দিবস পালিত হয় 30 আগস্ট, তার আগের দিন 29 আগস্ট 2024। মনে রাখেন, 29 আগস্ট 2024 বাংলাদেশ আন্তর্জাতিক গুম বিরোধী সনদে স্বাক্ষর করে। 29 আগস্ট 2024 খুব ভালোভাবে মনে রাখতে হবে। আর বিশ্ব গুম বিরোধী দিবস পালিত হয় 30 আগস্ট। বিশ্ব গুম বিরোধী দিবস খুব ভালোভাবে মনে রাখেন। বিশ্বের বিভিন্ন দেশে গুম হচ্ছে, খুন হচ্ছে। এই যে গুমের বিরুদ্ধে আন্তর্জাতিক যে সনদ, সেখানে বাংলাদেশ স্বাক্ষর করছে এবং বিশ্ব গুম বিরোধী দিবস পালিত হয়। বিশ্ব গুম বিরোধী দিবস 30 আগস্ট। মনে রাখতে হবে, বিশ্ব গুম বিরোধী দিবস হচ্ছে 30 আগস্ট। তো বাংলাদেশে গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ জারি করা হয় 1 ডিসেম্বর। পরের পেজে আমরা আসি। ফাজাদ লিখছেন ইফরাত জাহান স্বর্ণগত সর্বোচ্চ শাস্তি মৃত্যু টুম্পা খাতুন খ। আচ্ছা, পরের কোশ্চেন। ভূমিকম্পের ঝুঁকি বিবেচনায়, এইটি খুবই প্রাসঙ্গিক এবং বিভিন্ন পরীক্ষা অলরেডি চলে আসতেছে এই ধরনের কোশ্চেন। ভূমিকম্পের ঝুঁকি বিবেচনায় সমগ্র বাংলাদেশকে কয়টি জোনে ভাগ করা হয়? ভূমিকম্পের ঝুঁকি বিবেচনায় আমরা দেখলাম যে সম্প্রতি বাংলাদেশে ভূমিকম্প হয়েছে, এই যে 5.7 মাত্রা ভূমিকম্প। এখন এই ভূমিকম্পের ঝুঁকি বিবেচনায় সমগ্র বাংলাদেশকে কয়টি জোনে ভাগ করা হয়? বলতে হবে 13 নম্বর কোশ্চেন উত্তর কি? ভূমিকম্পের ঝুঁকি বিবেচনায় বাংলাদেশকে কয়টি জোনে ভাগ করা হয়? 3টি, নাকি 4টি, নাকি 5টি, নাকি 6টি? তানজিল ইসলাম শামিল লিখছেন 4, শ্যামল দেবনাথ লিখছেন 3। দেখেন, এই উত্তরটা নিয়ে একটু ঝামেলা হবে, এই জন্য আমি উত্তরটা দিয়ে দিচ্ছি। এটা উত্তর হবে 4টি। তবে আগের যে ইনফরমেশন ছিল, আগের ইনফরমেশন অনুযায়ী 3টি। আগের যে রিপোর্ট ছিল সেটা অনুযায়ী 3টি। 2020 সালে নতুন রিপোর্ট আসছে, বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড, বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড বিএনবিসি। এই যে বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড অনুযায়ী বাংলাদেশের সমগ্র বাংলাদেশকে ভূমিকম্প জোনে ভাগ করে 4টি জোনে, 4টা জোনে। কম গুরুতর অঞ্চল, গুরুতর অঞ্চল, মাঝারি গুরুতর অঞ্চল, সর্বোচ্চ গুরুতর অঞ্চল। এর মধ্যে ঢাকা আছে মাঝারি গুরুত্বপূর্ণ অঞ্চলে। ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ এইগুলো গুরুতর অবস্থানে আছে। ময়মনসিংহ, টাঙ্গাইল এইগুলো আছে সর্বোচ্চ গুরুতর অবস্থানে। এরপর বরিশাল, খুলনা এইগুলো আছে সবচেয়ে কম গুরুতর, যে বরিশাল আছে সবচেয়ে কম গুরুতর অবস্থানে। তাহলে এই যে 4টা, এটা আগেই অনেকেই বলবেন 3টা, এজন্য বলে দিলাম। এটা হচ্ছে সর্বশেষ যে রিপোর্ট অনুযায়ী, বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড অনুযায়ী ভূমিকম্পের ঝুঁকি বিবেচনায় সমগ্র বাংলাদেশে 4টি জোনে ভাগ করা হয়েছে। পরের কোশ্চেন আমরা আসি। আমাদের 6:30 আবার ক্লাস আছে, ম্যারাথন ক্লাস, এজন্য আমাদেরকে দ্রুত শেষ করতে হবে। বর্তমানে বিশ্বের সবচেয়ে জনবহুল নগরের তালিকায় ঢাকার অবস্থান কত? এটা কিছুদিন আগে একটা রিপোর্টে বের হয়েছে। বাংলাদেশের বর্তমানে বিশ্বের সবচেয়ে জনবহুল নগরের তালিকায় ঢাকার অবস্থান কত? বলতে হবে 14 নম্বরের উত্তর কি? 14 নম্বর। মিজানুর রহমান লিখছেন জব মেডিসিনে 3টি। জব মেডিসিনে না, যে কোনো মেডিসিনে আপনি পাবেন 3টি, কিন্তু একদম অথেন্টিক যে রিপোর্ট, আপনি যদি বাংলাদেশের বিল্ডিং কোড অ্যানালাইসিস ওখানে গিয়ে পড়েন তাহলে পাবেন 4টি।
দেখেন বর্তমানে বিশ্বের সবচেয়ে জনবহুল নগরের তালিকায় ঢাকার অবস্থান কত? ঢাকার অবস্থান হচ্ছে দ্বিতীয়। মনে রাখেন, বিশ্বের দ্বিতীয় জনবহুল শহর ঢাকা। বিশ্বের সবচেয়ে বেশি জনবহুল শহরের নাম হচ্ছে জাকার্তা, ইন্দোনেশিয়ার জাকার্তা শহর। জাকার্তা, এই জাকার্তা শহরে জনসংখ্যা আছে 4,20,00,000-এর মতো। 4,20,00,000। বিশ্বের সবচেয়ে জনবহুল শহর ছিল একটা সময় জাপানের রাজধানী টোকিও। সেই টোকিওকে টপকে এখন ঢাকা হচ্ছে 2 নম্বরে। টোকিও চলে গেছে 3 নম্বরে, ঢাকা 2 নম্বরে। মনে রাখেন, ঢাকা হচ্ছে 2 নম্বরে। ঢাকায় জনসংখ্যা 3,66,00,000। 3,66,00,000 ঢাকায়। জাকার্তা আছে 4,20,00,000 এবং 3 নম্বরে টোকিও চলে গেছে 3 নম্বরে। টোকিওতে জনসংখ্যা আছে 3.5 কোটির মতো। ধারণা করা হচ্ছে 2050 সালের মধ্যে বিশ্বের সবচেয়ে জনবহুল শহর হবে ঢাকা। তাহলে এটা আমাদের অনেক বড় একটা অ্যাচিভমেন্ট। ঢাকাকে আমরা 2 নম্বর বানিয়ে দিছি। 1 নম্বরে আছে জাকার্তা। পরের কোশ্চেন আসি। পরের কোশ্চেন, জুলাই বিপ্লবে, খুবই প্রাসঙ্গিক একটা ইনফরমেশন। জুলাই বিপ্লবে প্রবাসী নারীদের ভূমিকা নিয়ে নির্মিত স্বল্প দৈর্ঘ্য তথ্যচিত্রের নাম কি? জুলাই বিপ্লবে প্রবাসী নারীদের, বিশেষ করে নারীদের, এখানে সকল প্রবাসীদের, বিশেষ করে নারীদের, সকল প্রবাসীদের নিয়ে দেখানো হয়েছে। বিশেষ করে নারীদের, নারীদের ভূমিকা নিয়ে, সকল প্রবাসীদের বিশেষ করে নারীদের ভূমিকা নিয়ে নির্মিত স্বল্প দৈর্ঘ্য তথ্যচিত্রের নাম কি? ফাহিমস ড্রিম, নাকি আমাদস ড্রিম, নাকি জাহানস ড্রিম, নাকি ইশিতাস ড্রিম? দেখেন খুবই প্রাসঙ্গিক, আসার মতো ছবি। এই যে স্বল্প দৈর্ঘ্য তথ্যচিত্রটা, ফিল্মটা, এটা কিন্তু অনেকগুলো আন্তর্জাতিক, ছোট ছোট আন্তর্জাতিক পুরস্কার অলরেডি অর্জন করেছে। অনেকগুলো ছোট ছোট আন্তর্জাতিক পুরস্কার। এর মধ্যে এই যে দেখেন, এই এটা লিখছেন সুজিত কুমার, লিখছেন প্রোডাকশন ওয়ান। প্রোডাকশন ওয়ান কই আবার? প্রোডাকশন ওয়ান তো ইসিই নাই। তানজিন ইসলাম লিখছেন জাহাজ ড্রিম। আনজুয়ারা খাতুন লিখছেন বি। জেম জাহাঙ্গীর আহমেদ লিখছেন আমাদের ঢাকা তো অনেক এগিয়ে, জান্নাতুল ফিরদাউস। আচ্ছা দেখেন, আমাজ ড্রিম, আমাদের যেহেতু বেশি টাইম নেই আমরা দ্রুত শেষ করবো। আমাজ ড্রিম, এটা নির্মাতা কে? নির্মাতা হচ্ছে আশিস কিফায়েত। নির্মাতা হচ্ছে আশিস কিফায়েত, যুক্তরাষ্ট্র প্রবাসী আশিস কিফায়েত। আশিস কিফায়েত, দেখেন এইটা কিন্তু অনেকগুলো ফেস্টিভ্যালে পুরস্কার লাভ করছে, খুব ভালো করে মনে রাখতে হবে। জুলাই বিপ্লবে প্রবাসী নারীদের নিয়ে নির্মিত যে চলচ্চিত্র, নারীদের ভূমিকা, বিশেষ করে প্রবাসী নারীদের ভূমিকা এবং প্রবাসীদের ভূমিকা নিয়ে নির্মিত যে তথ্যচিত্র, সেটার নাম আমাজ ড্রিম। এটার নির্মাতা হচ্ছে আশিস কিফায়েত। আমাদের 5 মিনিট আছে, আমরা খুব দ্রুত কোশ্চেন সলভ করবো। 16 নম্বর, বাংলাদেশ ইউরোপীয় ইউনিয়নে শুল্ক মুক্ত রপ্তানির সুবিধা পাবে কত সাল পর্যন্ত? খুবই প্রাসঙ্গিক। দেখেন বর্তমানে 25 সাল চলে, 25 সাল একদম শেষের দিকে। 2026 সালে বাংলাদেশ কিন্তু এলডিসি থেকে বের হবে। বাংলাদেশ এলডিসি থেকে বের হওয়ার পর অনেকগুলো সুবিধা হারাবে। তবে ইউরোপীয় ইউনিয়নে যে সুবিধাটা বাংলাদেশ পাচ্ছে, শুল্ক মুক্ত রপ্তানির সুবিধা, সেটা বাংলাদেশ পাবে কত সালে? সেটা পাবে 2029 সাল পর্যন্ত। মনে রাখেন, বর্তমানে বাংলাদেশ ইউরোপীয় ইউনিয়নে ইবিএ, এভরিথিং বাট আর্মস, অর্থাৎ অস্ত্র ছাড়া বাকি যত পণ্য আছে সব পণ্যে বাংলাদেশ শুল্ক মুক্ত সুবিধা পায়। সব পণ্যে বাংলাদেশ কোটা মুক্ত সুবিধা পায়। সেই কোটা মুক্ত সুবিধা বাংলাদেশ পাবে 2029 সাল পর্যন্ত। মনে রাখেন, জিএসপি সুবিধা, বাংলাদেশ জিএসপি সুবিধা পাই তো যুক্তরাষ্ট্রের কাছ থেকে। আরো কিছু দেশ জিএসপি সুবিধা দেয়, আর ইউরোপীয় ইউনিয়ন দেয় জিএসপি প্লাস। তাহলে সেই জিএসপি প্লাস সুবিধা বাংলাদেশ পাবে 2029 সালের পর থেকে। 29 সাল পর্যন্ত পাবে কি? শুল্ক মুক্ত সুবিধা 29 সাল পর্যন্ত। তাহলে বাংলাদেশ এলডিসি থেকে বের হবে কবে? যেহেতু এই কয়েকদিন পরই, মানে আগামী বছরই বাংলাদেশ বের হবে, এই জন্য এই তারিখটি খুব ভালোভাবে মনে রাখবেন। বাংলাদেশ এলডিসি থেকে বের হবে, এলডিসি থেকে, বাংলাদেশ এলডিসি থেকে বের হবে, বাংলাদেশ এলডিসি থেকে বের, একদম তারিখ সহ মনে রাখবেন, 24 নভেম্বর, 24 নভেম্বর 2026 বাংলাদেশ এলডিসি থেকে বের হবে 24 নভেম্বর 2026। আর ইউরোপীয় ইউনিয়নের শুল্কমুক্ত করা হবে 2029 সাল পর্যন্ত। পরের কোশ্চেন আমরা আসি। গাজা শান্তি সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? এই খুবই আলোচিত, এবছরের সবচেয়ে আলোচিত ঘটনা এই হামাস ইসরায়েল যুদ্ধবিরতি এবং গাজা শান্তি সম্মেলন। খুব লিখে দিচ্ছে একদম কনফিউশন যাতে ক্লিয়ার থাকে। দেখেন, হামাস ইসরায়েল যুদ্ধবিরতি কার্যকর হয়, ভালো করে মনে রাখবেন। আগামী বছর ডোনাল্ড ট্রাম্প নোবেল পাইতে পারে শান্তিতে। কিসের জন্য? এই হামাস ইসরায়েল যুদ্ধবিরতির জন্য। হামাস ইসরায়েল যুদ্ধবিরতি কার্যকর হয়, হামাস ইসরায়েল যুদ্ধবিরতি কার্যকর হয়, হামাস ইসরায়েল যুদ্ধবিরতি কার্যকর হয়, হামাস ইসরায়েল যুদ্ধবিরতি কার্যকর হয় 10 অক্টোবর। তাহলে এই কারণে যুদ্ধবিরতি কার্যকরের জন্য সবচেয়ে বেশি ভূমিকা রাখছে ডোনাল্ড ট্রাম্প, এজন্য উনি নোবেল পাইতে পারে। তাহলে 10 অক্টোবর 25 হামাস ইসরায়েল যুদ্ধবিরতি কার্যকর হয়। এরপরে
দীর্ঘমেয়াদী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে গাজা শান্তি সম্মেলন, যদিও নাম গাজা শান্তি সম্মেলন কিন্তু অনুষ্ঠিত হয়েছে মিশরের শার্ম আল শেখ শহরে। গাজা শান্তি সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছে? মিশরে। মিশরের কোথায়? মিশরের শার্ম আল শেখ শহরে। মিশরের শার্ম আল শেখ শহরে। শার্ম আল শেখ সিনাই উপদ্বীপে অবস্থিত শার্ম আল শেখ শহরে। কয় তারিখ? মনে রাখেন 13 অক্টোবর। 10 অক্টোবর আর 13 অক্টোবর খুব ভালোভাবে মনে রাখতে হবে। 10 অক্টোবর কি হয়েছে? 10 অক্টোবর এই যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। এরপর দীর্ঘমেয়াদী শান্তি প্রতিষ্ঠার লগে গাজা শান্তি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে 13 অক্টোবর 2025। খুব ভালোভাবে মনে রাখতে হবে 10 অক্টোবর আর 13 অক্টোবর। পরের কোশ্চেন আমরা আসি। কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ 2024 সালের কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ এটা বের হয়েছে 2025 সালের জুন মাসে। বাংলাদেশের সর্বাধিক বনাঞ্চল সম্পন্ন জেলা কোনটি? বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি বনাঞ্চল আছে? মনিকা কর্মকার লিখছেন মিশর। শারমিন সুলতানা জেরিন লিখছেন 13 অক্টোবর। স্নেহা সাইফ, নাসিন সুলতানা নীলা লিখছেন 10 অক্টোবর। আফরোজা সুলতানা পাখি লিখছেন স্যার দ্রুত শেষ করেন, ক্লাস আছে। হ্যাঁ, দ্রুতই শেষ করতেছি, একটু দ্রুত আগাচ্ছি। অনেকে আবার বলতেছে দ্রুত আগান কেন? মূলত আমাদের ক্লাস আছে। দেখেন, কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ অনুযায়ী এটা অনেকেই জানে বাগেরহাট। তো আমরা দেখেন সর্বশেষ কৃষি পরিসংখ্যান গ্রন্থ অনুযায়ী বাংলাদেশের সবচেয়ে বেশি বনাঞ্চল আছে রাঙামাটিতে। পরের কোশ্চেন আসেন, 19 নম্বর কোশ্চেন। বর্তমানে দেশে নিবন্ধিত জিআই পণ্য 62টি। সর্বশেষকে 62 বা সর্বশেষ হচ্ছে কালীগঞ্জের তোয়ালে। কালীগঞ্জ হচ্ছে গাজীপুরের, এই কালীগঞ্জের তোয়ালে। এরপর 61 নম্বর ছিল মেহেরপুরের সাবিত্রী মিষ্টি। 60তম আছে ফরিদপুরের পাট। 61 হচ্ছে মেহেরপুরের সাবিত্রী মিষ্টি। যদিও এগুলো পরিবর্তন হবে, সাবিত্রী মিষ্টি পরীক্ষার আগের রাতে দেখে যাবেন যে জিআই পণ্য ঠিকঠাক আছে কিনা। আর 60তম ফরিদপুরের পাট। 60তম হচ্ছে ফরিদপুরের পাট। ওকে, তাহলে অনেকে লিখছেন বাগেরহাট না, মনে রাখেন সর্বশেষ রিপোর্ট অনুযায়ী এটা হচ্ছে রাঙামাটি। আগের যে কোশ্চেনটা অনেকেই লিখছেন বাগেরহাট, মনে রাখেন সবচেয়ে বেশি বনাঞ্চল আছে রাঙামাটি সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী। লাস্ট কোশ্চেন, সম্প্রতি ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে অনুষ্ঠিত গণবিক্ষোভ। ডোনাল্ড ট্রাম্প নিয়ে বিভিন্ন কোশ্চেন পরীক্ষা আসে। ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে সম্প্রতি অনুষ্ঠিত যে গণবিক্ষোভ সেটার নাম কি? স্টেপ ডাউন ট্রাম্প, নাকি নো কিংস, নাকি নো মোর ট্রাম্প, নাকি নো মোর রিপাবলিক? বলতে হবে। লাস্ট কোশ্চেনটা দেখি কারা পারেন। মিতমণি কালীগঞ্জের তোয়ালে। জাহান সাদ্দাম লিখছেন 62। অনি সুলতানা রূপা। দেখি কে পারেন, লাস্ট কোশ্চেনটা কে পারেন। জাহান ফেরদৌস, সেমিস্টার মারিয়ম কালীগঞ্জ গাজীপুরে কালীগঞ্জের তোয়ালে। অনিকা লিখছেন নো কিংস। আফসানা আঞ্জুম লিজা লিখছেন খ। শিপন চন্দ্র দাস, আচ্ছা। জাহান সাদ্দাম লিখছেন কালীগঞ্জের তোয়ালে। সর্বশেষ যেটা, সেটার উত্তর হচ্ছে নো কিংস। দেখেন, ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে অনেকগুলো বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে, এর মধ্যে সবচেয়ে আলোচিত যেটা সেটা হচ্ছে নো কিংস। ডোনাল্ড ট্রাম্প রাখতে চায় আসলে। যাক, আমরা ভন্ডামি দিয়া ক্লাস সাম্প্রতিক শেষ করলাম। এখন ম্যারাথন যাদের ক্লাস আছে করব। আর যারা আমাদের পেইড ব্যাচের বাইরের স্টুডেন্ট তাদেরকে বলি, আমাদের হাতের সময় আছে সব মিলিয়ে মনে হয় 18 দিন। স্যার কলমটা দেন। 18 দিন সময় আছে, একটু খুব মনোযোগ দিব। এই 18 দিন সময়ে যদি আমরা চাই যে শুধুমাত্র আমাদের এই প্রাইমারির শুধু হাইলাইটস গুলো ফলো করে আমরা এই শেষ মুহূর্তে আমাদের 80% মার্ক একদম হুবহু লাইন টু লাইন আমি কমন দেখাবো। দেখেন, এবছর আপনার সর্বোচ্চ কাটমার্ক থাকবে 70-90 এর মধ্যে। সো এখান থেকে আমি 80টা প্রশ্ন কমন দেখাবো। তো এখনো সময় আছে, যারা প্রাইমারিতে এখনো ম্যারাথনে আসেন নাই, প্লাস আমরা এখন শুধু সুযোগ দিচ্ছি বইয়ের দামে ম্যারাথনের কোর্স করার। যদি এখনো কারো ইন্টেনশন থাকে প্রাইমারি ম্যারাথনে আসবেন, তবে সুযোগ আছে। প্রাইমারি ম্যারাথনে আসলে আমাদের শুধুমাত্র এই বইয়ের দামটা নিচ্ছি আমরা। এই প্রাইমারিতে যারা আসতে চাচ্ছেন শুধুমাত্র কোড ব্যবহার করবেন। খুব মনোযোগ দেন। কোডটা কি? কোডটা ব্যবহার করবেন PS, P ফর প্রাইমারি, S ফর সাকসেস। প্রাইমারিতে সাকসেস হতে চাই। এরপরে আপনি আপনার নাম্বারটা শেয়ার করবেন 01751 সামথিং, যারা প্রাইমারিতে আসতে যাচ্ছেন। আর যারা নিবন্ধনে, আপনারা জানেন নিবন্ধনের অলরেডি প্রজ্ঞাপন হয়ে গেছে। প্রজ্ঞাপন যেহেতু হয়ে গেছে, সার্কুলার এই রানিং মাসে চলে আসবে। নিবন্ধনের প্রস্তুতিটা যারা অগ্রিম নিতে চাচ্ছেন, নিবন্ধনেরও বই, আমাদের এই বইয়ের বাইরে জেনারেল আপনাকে একটা পড়া লাগবে না। জেনারেল প্লাস সাবজেক্টিভ দুটারই কোর্স রয়েছে। সো যারা
নিবন্ধনে আসতে যাচ্ছেন, নিবন্ধনে আজকের এই সেশন থেকে আমরা সর্বমোট টোটাল 30 জনকে জাস্ট আপনাদের সামর্থ্য অনুযায়ী ভর্তি হওয়ার একটা সুযোগ প্রদান করব। এতে করে আপনারা জাস্ট ব্যবহার করেন এনএস, এন ফর নিবন্ধন, এস ফর সাকসেস, এরপর নাম্বার 017 সামথিং। একটু দ্রুত যারা ভর্তির বাইরের স্টুডেন্ট, দ্রুত একটু নাম্বারগুলো আমরা শেয়ার করব, কোডগুলো শেয়ার করব। আমি সময় দিচ্ছি মাত্র 2 মিনিট সময় দিচ্ছি। 2 মিনিট সময়ের মধ্যে আমরা একটু দ্রুত নাম্বারগুলো শেয়ার করব, দ্রুত নাম্বারগুলো শেয়ার করব। আমি আবার বলতেছি, প্রাইমারির ক্ষেত্রে, প্রাইমারিতে এই বইগুলো পড়ছেন মানে আপনি 80+ মার্ক অনায়াসে চোখটা বন্ধ করে কমন পাবেন। 80+ মার্ক কমন পাওয়ার জন্য আপনি 80টা প্রশ্ন হুবহু আমি এই বই থেকে দাগায় দাগায় দেখাবো। এই শেষ মুহূর্তে আপনি বাজারের অগুছালো মোটা মোটা বই না পড়ে জাস্ট এই গুছালো বইগুলো পড়েন। যারা আমাদের কোর্সে আছেন তারা খুব ভালো করে জানেন যে আমাদের এই বইগুলো কতটা গুছালো এবং কতটা ইনফরমেটিভ। সেই ইনফরমেটিভ বইগুলো যারা কালেক্ট করতে চাচ্ছেন, শুধু বইয়ের দামে, অর্থাৎ বইয়ের যে নিট দামটা, এই দামে আপনি ম্যারাথন কোর্স প্লাস বই দুটোই ফ্রি পাবেন। অর্থাৎ এই বইয়ের দামে আপনি আমাদের কোর্স কিন্তু এনরোল করার সুযোগ থাকতেছে প্রাইমারিতে। আর নিবন্ধন যাদের ড্রিম, তারা শুধুমাত্র এনএস কোড ব্যবহার করবো, নাম্বার এনএস কোড নাম্বার, এনএস কোড নাম্বার। প্রাইমারিতে যারা আসবো পিএস কোড নাম্বার, পিএস কোড নাম্বার। দ্রুত 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 আমি একটু দেখতে চাই, আমি জাস্ট 2 মিনিট সময় দেব। 2 মিনিট সময়ের মধ্যে আমরা একটু ঝটপট নাম্বারগুলো শেয়ার করে ফেলবো, ঝটপট নাম্বার শেয়ার করবো। আমি দেখতে চাই কারা কারা নাম্বার শেয়ার করতেছেন। এনএস ফাউজিয়া পারভিন নাম্বার শেয়ার করেছেন, আমি দেখতে পাচ্ছি আরো অনেকে নাম্বার শেয়ার করেছেন, মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান। আব্দুর রাজ্জাক ভাই নাম্বার শেয়ার করেছেন। পিএস, এই বই বাজারের কোনো লাইব্রেরিতে পাবেন না। এই বই পেতে গেলে আমাদের কোর্স এনরোল করতে হবে, অর্থাৎ কোর্সের এনরোল করার দরকার নাই। এই বইয়ের যে নিট কস্টিং, এই কস্টিং দিয়ে আপনি প্রাইমারির পুরো কোর্সটা ফ্রি পাবেন। অর্থাৎ ম্যারাথনে আপনাকে আলাদা করে 1 পয়সা দেওয়া লাগবে না। এই বইয়ের যে নিট দাম, এই দাম দিয়ে বইয়ের কুরিয়ার চার্জটাও আমরা প্রতিষ্ঠান দিব। অর্থাৎ আমরা শেষ মুহূর্তে চাই ডেডিকেটেড, সুপার ডেডিকেটেড, যারা নিজেকে ডেডিকেটেড করে পড়াশোনায় পারদর্শী করে এই অল্প সময়ের মধ্যে উপযুক্ত করে পরীক্ষার হলে নিজেকে সফল হিসাবে পরিচয় তৈরি করতে চান। এরকম উদ্যম শক্তিশীল কিছু স্টুডেন্ট আমরা চাই, যারা অনবরত এই কয়টা দিন আমাদের এই বইটা শেষ করে পড়ার টেবিলে বসে শেষ করে পরীক্ষাটা অনেক ভালো দিবেন। সো পরীক্ষা ভালো করার জন্য আমাদের এই আয়োজন। অর্থাৎ এই বই যারা শেষ মুহূর্তে শেষ করবেন, আমি আপনাকে অন্ততপক্ষে এতটুকু গ্যারান্টি দিতে পারি যে 80% মার্ক আপনি এমনি হুবহু কমন পাবেন। সো এই বইয়ের দামে কোর্স এনরোল করার যে সুযোগ, এটা শুধুমাত্র আমরা আজকে দিচ্ছি। সো এই সুযোগটা আমরা লুফে নিব, যারা আমরা ম্যারাথন ব্যাচের বাইরের স্টুডেন্ট, যাদের কাছে আমাদের এই প্রাইমারির বই নেই। শুধুমাত্র আমরা কোড ব্যবহার করব পিএস নাম্বার, পিএস নাম্বার, পিএস নাম্বার, পিএস নাম্বার, এনএস নাম্বার। নিবন্ধন যাদের টার্গেট নিবন্ধন, তারা আমরা কোড ব্যবহার করব এনএস নাম্বার। আর যাদের টার্গেট প্রাইমারি, তারা আমরা কোড ব্যবহার করব পিএস নাম্বার। আর নিবন্ধনে কিন্তু আজকে 30 জন সুযোগ পাবেন। অর্থাৎ যদি আপনার ফাইন্যান্সিয়াল প্রবলেম থাকে, সেক্ষেত্রে আমরা আপনাকে কনসিডার করব। নিবন্ধনের জন্য আপনি নিবন্ধনের একদম আপডেট বই পেয়ে যাবেন, অর্থাৎ আজকে ভর্তি হইলে। আর প্রাইমারিতে যারা ভর্তি হবেন, আপনারা আজকে এন্ট্রি করেন, আজকে আমরা বইটা কিন্তু এভাবে প্যাকেটিং করে জাস্ট আপনার ঠিকানায় বইটা পাঠিয়ে দিব, বইটা আমরা পাঠিয়ে দিব। সো হেলায় বেলায় সময় নষ্ট না করি, 2টা বই লাগবে। আচ্ছা, যাদের লাগবে তারা জাস্ট আমরা কোড ব্যবহার করব পিএস নাম্বার, এনএস নাম্বার, পিএস নাম্বার, এনএস নাম্বার। আমি আর 1 মিনিট সময় দিচ্ছি। এই 1 মিনিট সময়ের মধ্যে আপনারা দ্রুত গতিতে যারা নাম্বার শেয়ার করবেন, তারাই কেবলমাত্র এই অফারটা পাবেন। অন্যথায় এই অফারে আপনারা কিন্তু ভর্তি হওয়ার কোনো সুযোগ নেই। আমি আর 1 মিনিট সময় দিচ্ছি। যারা প্রাইমারিতে আমাদের এই ডেডিকেটেড, সুপার ডেডিকেটেড 4টা বই হাতে নিয়ে আপনারা এই শেষ মুহূর্তে নিজেকে গুছালো করতে চাচ্ছেন, তাদেরকে বলি, বাংলা এটা শেষ করতে বেশি সময় লাগবে না। আপনারা মানে কল্পনা করতে পারবেন না কতটা গুছালো ইনফরমেশন এখানে দেওয়া আছে। আপনাদের ইংরেজির কতটা গুছালো ইনফরমেশন আছে আপনি কল্পনা করতে পারবেন না। জিকে, এরপর গণিত এবং বিজ্ঞান, একদম পরিপূর্ণতা পাবেন এই 4টা বইয়ের মাধ্যমে আপনি আপনার প্রাইমারি প্রস্তুতি। এই শেষ মুহূর্তে যারা নিজেকে গুছালো করতে যাচ্ছেন, তাদেরকে জাস্ট আমি বলবো, আর নয় অপেক্ষা না করে আমরা একটা গুছালো প্রস্তুতির মধ্যে চলে আসি। আর যাদের ড্রিম নিবন্ধনের জন্য আমরা সুপার ডেডিকেটেড বই আপনাদেরকে আমরা প্রোভাইড করব। এই বইয়ের বাইরে আপনাকে বাজারে কোনো বই পড়ার দরকার নেই। আপনি জাস্ট এনএস কোড নাম্বার শেয়ার করবেন, এনএস কোড নাম্বার, এনএস কোড নাম্বার, এনএস কোড নাম্বার, এনএস কোড নাম্বার। এছাড়াও আমার কলিজার ভাই, কলিজার বোনেরা, যদি আপনার ফোনে টাকা থেকে থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি আমাদের 019015195001 এই নাম্বারগুলোতে 02, 03, 04, 05, 06 এই নাম্বারগুলোতে জাস্ট কল করবেন। এই নাম্বারগুলোতে কল করলে আপনি সরাসরি আমাদের ভর্তি হওয়ার ইনফরমেশন পাবেন এবং ভর্তি হতে পারবেন। অর্থাৎ যারা এখন আজকে আমি অফার দিচ্ছি, জাস্ট এই অফারটা থাকবে আমাদের রাত 11টা পর্যন্ত। অর্থাৎ আজকে রাত 11টার মধ্যে যারা ভর্তি কনফার্ম করবেন, তারাই শুধুমাত্র আমাদের এই বইয়ের মূল্যে
আপনারা প্রাইমারি কোর্স এনরোল করতে পারবেন, আর নিবন্ধনে আমরা আপনাদেরকে সমর্থন যে ভর্তি হওয়ার একটা সুবর্ণ সুযোগ করে দেবো ইনশাআল্লাহ। সো আমরা দ্রুত নাম্বারগুলো শেয়ার করবো আমার কলিজার ভাই কলিজার বোনেরা। এখনো যারা আমরা নাম্বার শেয়ার করি নাই, আমি যাদের ফোনে টাকা নেই, আপনারা নাম্বার শেয়ার যারা করেছেন প্রত্যেকের নাম্বারে আমাদের প্রতিনিধিরাই কল করবেন। আমি আরো 30 সেকেন্ড সময় দিচ্ছি, এই 30 সেকেন্ড সময়ের মধ্যে আমরা জাস্ট নাম্বারগুলো শেয়ার করব। সো আমার কলিজার ভাই কলিজার বোনেরা, আজকের সর্বোচ্চ শেয়ারকারী এবং মেনশনকারীর নামটাও আমি একটু ঘোষণা করে দেই। আজকের সর্বোচ্চ শেয়ারকারী হচ্ছেন আমাদের জসিম উদ্দিন ভাই, জসিম উদ্দিন ভাই, জসিম উদ্দিন ভাই, জসিম উদ্দিন, জসিম উদ্দিন ভাই। আর সর্বোচ্চ মেনশনকারী হচ্ছে আমাদের কি বিশ্বাস সাধনা, আচ্ছা আমি নামটা লিখে দেই, BISAWS সাধনা, SADHONA। এই দুইজন অর্থাৎ জসিম উদ্দিন সর্বোচ্চ শেয়ারকারী, সর্বোচ্চ মেনশনকারী বিশ্বাস সাধনা, মনে হয় এরকম কিছু একটা হবে। আমরা দুইজন নাম নাম্বার ঠিকানা দিলে আমাদের কিন্তু বই চলে যাবে ইনশাআল্লাহ। ওকে, বই চলে যাবে। আচ্ছা আমি 30 সেকেন্ড সময় দিচ্ছি আমার কলিজার ভাই কলিজার বোনেরা। বইয়ের দাম, এই ভাই এই বইয়ের দাম খুব বেশি না, জাস্ট এই বইয়ের দামে কোর্স যেমন ফ্রি পাচ্ছি, পাশাপাশি এই বইয়ের কুরিয়ার চার্জটাও কিন্তু আমরা ফ্রি পেয়ে যাব। বইয়ের কুরিয়ার চার্জটাও দিতে হবে না। এই শেষ মুহূর্তে এই কয়টা দিনে আমরা চাই আপনারা একটা গুছালো বই হাতে পেয়ে পড়াশোনা করে আমাদের প্রতি আপনারা কৃতজ্ঞ থাকেন। অন্ততপক্ষে আপনাদের কলিজা ঠান্ডা হবে বইগুলো হাতে পাওয়ার পর। সো এখনো সময় আছে, যারা এই গুছালো প্রস্তুতি নিতে চাই, আমি আর 30 সেকেন্ড সময় দিচ্ছি, এরপরে কিন্তু আমি আমার সেশনটা শেষ করে দিব। সেশন শেষ করার পরে কিন্তু আমাদের আর এই সুযোগটা থাকবে না। জাস্ট আমরা এখনো যারা নাম্বার শেয়ার করি নাই, জাস্ট কমেন্টে নাম্বার শেয়ার করব, PS নাম্বার, NS নাম্বার, PS নাম্বার, NS নাম্বার, PS নাম্বার, NS নাম্বার, PS নাম্বার, NS নাম্বার। যদি নিবন্ধনে আসতে চাই তাহলে NS নাম্বার, আর প্রাইমারি আসতে চাইলে প্রায় PS নাম্বার। একটু দ্রুত 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 নাম্বার শেয়ার করব, দ্রুত আমার কলিজার ভাই কলিজার বোনেরা একটু দ্রুত নাম্বার শেয়ার। স্যার আমরা যারা প্রাইমারি পেইড ব্যাচের স্টুডেন্ট আছি তাদের জন্য নিবন্ধন ব্যাচের ভর্তির কোর্স ফি কত? খুবই কম, অর্থাৎ আপনাদের ক্ষেত্রে আমাদের কোর্স ফি খুবই কম। যারা প্রাইমারিতে ভর্তি আছে তাদের ক্ষেত্রে নিবন্ধনে জাস্ট রিনিউ ফি, হালকা একটা ফি দিতে হবে। এটার জন্য আমরা আপনাদেরকে বলে দিব, টেনশন নেওয়ার কোনো কারণ নেই, প্যারা নেওয়ার কোনো কারণ নেই। ওকে স্যার, আমি নিয়েছি বইগুলো অনেক সুন্দর, ভালো লেগেছে, মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান। আচ্ছা আপনাদের ম্যারাথন ক্লাস শুরু হয়ে গেছে, যারা পেইড ব্যাচের আছেন ম্যারাথনের ক্লাসে চলে যান, আমার এখানে লাইভে থেকে লাভ নেই। যারা ভর্তির বাইরে আছি তারা শুধু লাইভে আমরা কমেন্টে নাম্বারগুলো শেয়ার করলেই হবে। কমেন্টে নাম্বার শেয়ার করার সময় আমরা PS কোড ব্যবহার করব আর NS কোড ব্যবহার করব। আমার এই লাইভে কিন্তু পেইড ব্যাচের স্টুডেন্টরা থাকবেন না, সবাই ম্যারাথনের ক্লাস শুরু হয়ে গেছে, ম্যারাথনের ক্লাসে দৌড় মারেন, কুইক 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 দৌড় মারেন, দৌড় মারেন, দৌড় মারেন, দৌড় মারেন, দৌড় দেন, দৌড় দেন, দৌড় দেন, দৌড় দেন। আচ্ছা দৌড় দিয়েছেন, ওকে ডান। ভর্তিকৃত স্টুডেন্টরা থাকার দরকার নাই, ভর্তির বাইরে যারা আছেন তাদের ক্ষেত্রে আমি বলেছি যে নিবন্ধন কোর্সে আসার জন্য NS কোড ব্যবহার করব, প্রাইমারি কোর্সে আসার জন্য PS কোড ব্যবহার করব, নাম্বার শেয়ার করব। ওকে ডান। আচ্ছা আমার কলিজার ভাই কলিজার বোনেরা, অসংখ্য স্টুডেন্ট নাম্বার শেয়ার করেছেন। আমাদের প্রতিনিধিরা আপনাদের এই নাম্বারগুলোতে কল করে আপনাদের ভর্তি কনফার্ম করে ফেলবেন ইনশাআল্লাহ, টেনশন নেওয়ার কোনো কারণ নাই। আপনারা যারা নাম্বার শেয়ার করেছেন প্রত্যেকের নাম্বার আমাদের প্রতিনিধিরা অলরেডি নিয়ে নিয়েছেন, অর্থাৎ এই নাম্বারগুলোতে আমাদের প্রতিনিধিরাই আপনাদেরকে কল করবেন। ওকে, এবং সর্বোচ্চ স্যারে আপনাদেরকে ভর্তি হওয়ার একটা সুবর্ণ সুযোগও কিন্তু করে দিবেন, টেনশন নেওয়ার কোনো কারণ নাই। তারপরেও আমি আরো 30টা সেকেন্ড সময় দিচ্ছি, যাতে করে এখনো যারা আমরা নাম্বার শেয়ার করি নাই তারা নাম্বারটা শেয়ার করতে পারে, আমাদের প্রতিনিধিরাই আপনাকে কল করবেন, টেনশন নেওয়ার কোনো কারণ নাই। ওকে, এখনো যারা আমরা বসুদেব আলাদার নাম্বার শেয়ার করেছেন প্রাইমারির জন্য নাম্বার শেয়ার করেছেন রত্ন কর্মকার, এছাড়াও আরো অনেকে নাম্বার শেয়ার করেছেন আমি দেখতে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে, যারা নাম্বার শেয়ার করেছেন প্রত্যেকেই সর্বোচ্চ ছাড়ে ভর্তি হওয়ার একটা সুবর্ণ সুযোগ কিন্তু আমরা পাবো। আর যদি আমাদের প্রতিনিধি থেকে কল না যায় তাহলে ভাববেন আপনার নাম্বারটা হয়তো বা স্টার রূপে এসেছে, সেক্ষেত্রে আপনি আমাদের এই নাম্বারগুলোতে কল করবেন, 01901519501, 01 ব্যস্ত থাকলে 02 তে কল করবেন, 03 তে কল করবেন, 04 এ কল করবেন, 05 এ কল করবেন, 06 এ কল করবেন, অথবা 06 এ আগে কল করেন, 05 এ কল করেন, 04 এ কল করেন, 03 তে। এগুলো প্রতিটাই আমাদের হটলাইন নাম্বার, প্রতিটা হটলাইন নাম্বার আমাদের প্রতিটাই আলাদা আলাদা প্রতিনিধিদের কাছে দেওয়া আছে। আপনারা কল করলে যে কোনো নাম্বারেই আপনারা ফ্রিতে কথা বলতে পারবেন, এবং আপনারা যে কোর্সে আসতে যাচ্ছেন, প্রাইমারি কোর্সে আসতে চাইলে তো আমরা বইয়ের মূল্যে কোর্স পাচ্ছি, এর থেকে বড় সুযোগ আর কোনো কিছু নেই। আচ্ছা এছাড়াও যদি কখনো আমার এই লাইভটা কেউ পরে দেখেন তাইলে আপনাদেরকে আমি জাস্ট বলবো যে আপনারা জব মেডিসিনের মেসেঞ্জারের মেসেজ অপশনে গিয়ে
আপনারা আপনাদের এইরকম নাম্বার শেয়ার করবেন পিএস কোড ব্যবহার করে অথবা এনএস কোড ব্যবহার করে, তাইলে আপনাদেরকে আমরা আমাদের প্রতিনিধি থেকেই আপনাদেরকে কল দেওয়া হবে এবং কল দিয়ে আপনাদেরকে সর্বোচ্চ ছাড়ে বা অফারে ভর্তি হওয়ার যে একটা সুবর্ণ সুযোগ, সেই সুযোগটা কিন্তু আপনাদেরকে করে দেওয়া হবে ইনশাআল্লাহ। নাম্বার শেয়ার করলে হবে, জি নাম্বার শেয়ার করলে আমাদের প্রতিনিধিরাই আপনাকে কল করবেন। আর যদি স্যার কখন ফোন দিবেন, আচ্ছা হ্যাঁ আমাদের ফোন অলরেডি আপনাদেরকে যারা নাম্বার শেয়ার করেছেন তাদেরকে অলরেডি ফোন দেওয়া হচ্ছে, টেনশন নেওয়ার কোনো কারণ নাই। আর যদি আপনাদের ফোনে টাকা থেকে থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা নিজেরাই আমাদের এই নাম্বারগুলোতে কল করতে পারেন, সেক্ষেত্রে সমস্যা নেই। কিন্তু আমরা জানি বেকার কলেজের ভাই বোন যারা আছি আমরা, তাদের ফোনে অনেক সময় মিনিট থাকে না বা অনেক সময় কল দেওয়ার মতো ক্যাপাসিটি থাকে না। এই জায়গা থেকেই কিন্তু আমরা আপনাদের নাম্বারগুলো কালেক্ট করে নেই। কালেক্ট করলে যেটা হয়, আমাদের প্রতিনিধিরাই আপনাদেরকে কল করতে পারেন। এতে করে আপনি ভর্তি হন না হন, ইনফরমেশন নিলেন বা আপনি বইয়ের দামে ভর্তি হয়ে আপনি আপনার নিজেকে সফল করে ফেললেন। শোনেন, দিন শেষে ব্যক্তিত্বের পরিচয় তৈরি করতে হবে। ব্যক্তিত্বের পরিচয় যদি তৈরি করতে না পারি, এই সমাজ আমার না, এই জাতি আমার না, বাবা মাও আমার একদিন পর হয়ে যাবে, বাবা মাও একদিন আমাকে কথা শোনাবে। সো নিজের ব্যক্তিত্বের পরিচয় তৈরি করার জন্য কিছু টাকা ইনভেস্ট করি, ইনশাআল্লাহ এই ইনভেস্টমেন্টটাই আমাদেরকে সফল করবে এবং ব্যক্তিত্বের পরিচয় তৈরি করতে সাহায্য করবে। এবং একদিন আমি সবাইকে পরিচয় দিতে পারবো যে আমি একজন শিক্ষক, আমি একজন সফল মানুষ। আমার কলেজের ভাই কলেজের বোনেরা, হেলায় বেলায় সময় আর নষ্ট করবো না। যারা আমরা এখনো হেলায় বেলায় সময় নষ্ট করতেছি তাদেরকে বলবো জাস্ট পড়াশোনায় আমরা কনসার্ন দেই, মনোযোগটা আমরা কড়াভাবে দিয়ে পড়াশোনাটাকে কন্টিনিউ করি। আর যারা পরবর্তীতে আমার লাইভটা দেখবেন তারা এই নাম্বারগুলোতে কল করবেন অথবা জব মেডিসিনের মেসেঞ্জারের মেসেজ অপশনে গিয়ে নাম্বার শেয়ার করলে আমাদের প্রতিনিধি আপনাকে কল করবে। তো ঠিক আছে, সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো, সবার সুস্থতা কামনা করে শেষ করতেছি। আল্লাহ হাফেজ।